হ্যালো এভরিওয়ান, সকলকে পাত্র ইয়ারএফে অনেক অনেক স্বাগত। আজ থেকে আমাদের একটা নতুন জার্নি শুরু হতে চলেছে, সেটা হচ্ছে এসএসসি এসএলএসটির জার্নি। এই মুহূর্তে সময়টা অত্যন্ত টালমাটাল একটা সময়। নানা দিকে নানা চর্চা চলছে, কোর্ট কাছারি উকিল ইত্যাদির মধ্যে আমরা এতটা এঙ্গেজ হয়ে পড়েছি যে আমরা এটা ভুলে যাচ্ছি যে আমাদের একটা বড় সিলেবাসও আছে এবং পরীক্ষা দিতে গেলে সেটা পড়ে শেষ করতে হবে। এইটা যেমন একটা ফ্যাক্টর, আরো একটা ফ্যাক্টর, যদি সবাই এই পরীক্ষা দিতে পারে তাহলে সেক্ষেত্রে অন্তত 50 লক্ষের কম ছাত্রছাত্রী এই পরীক্ষাটা দেবে বলে আমার মনে হয় না। সেটা দেখা যাবে। এবার যত ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করছেন তত ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যান, আবার যত ছাত্রছাত্রী পরীক্ষা দিতে হলে যান তারা সকলেই পড়াশুনো করতে যান না। আমরা বিগত 4 বছর ধরে নেট পড়াচ্ছি, নেটের মতো সর্বভারতীয় পরীক্ষাতেও আমরা এই যে আহ, বলতে পারি যে ছাত্রছাত্রীদের এই ব্যাপারটা, এটা আমরা লক্ষ্য করেছি। যেমন ধরা যাক যে আমাদের যে ফ্রি গ্রুপ তৈরি হয়েছে সেই গ্রুপে এই মুহূর্তে প্রচুর ছাত্রছাত্রী যুক্ত হয়েছেন, কিন্তু আলটিমেটলি আমরা ক্লাসে ততজনকে পাচ্ছি না। হয়তো তাদের মধ্যেও কিছু জনের বিভিন্ন কাজ আছে, কিন্তু তাহলেও বহুজন যারা এই মুহূর্তে কিছুই করছেন না অথচ ক্লাসেও নেই। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনাদের জন্য একটা সুযোগ, যারা আপনারা পড়াশোনা করছেন, পড়াশোনাটা শুরু করেছেন। এই মুহূর্তে আমাদের ক্লাসে রয়েছে মধুরিমাদি। মধুরিমাদি আমার থেকে সিনিয়র, কিন্তু মধুরিমাদি আমাদের ছাত্রী, আমার ছাত্রী। এখান থেকে পাত্র জেআরএফ থেকে উনি জিআরএফ পেয়েছেন। ওনার ইন্টারভিউ আমাদের ইউটিউবে রয়েছে, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। তো উনি জিআরএফ পেয়েছেন, এই মুহূর্তে পিএইচডি করছেন। ওনার পিএইচডি প্রায় বোধহয় শেষের দিকে। উত্তরবঙ্গ ইউনিভার্সিটিতে উনি পিএইচডি করছেন, কিন্তু তার সত্ত্বেও উনি ভর্তি হয়েছেন এই এসএসসি এসএলএসটির ব্যাচে। এই কারণে ভর্তি হয়েছেন যে এটা শুধু একটা পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষা নয়, প্রায় 50 লাখ ছাত্রছাত্রীর মধ্যে একটা কম্পিটিশন এবং বীভৎস বড় একটা সিলেবাস। ফলত এই যে ব্যাপারটা আজকে আমরা দেখতে পাচ্ছি, যারা জেআরএফ পেয়েছে, যারা পিএইচডি করছে, লড়াইটা সবাই লড়তে চাইবে যাদের বিএডটা কমপ্লিট রয়েছে। বিএডটা করেছেই তো এই উদ্দেশ্য নিয়ে যে আমরা যদি একটা স্কুল সার্ভিস কমিশন হয় তাতে যেন বসতে পারি। তো এই মুহূর্তে যদি আমরা কোর্ট কাছারি ইত্যাদির মধ্যে বেশি ঢুকে পড়ি তাহলে স্বাভাবিক ব্যাপার যে আমাদের পড়াশুনোর জায়গাটা ঢিলে হয়ে যাবে, পড়াশুনোটা আর হবে না। এবং নোটিফিকেশন আসবার পরে একদম এটা আপনারা ধরে নিতে পারেন যে খুব বেশি সময় পড়াশোনার জন্য পাবেন না। বাংলার একটা বড় বিভৎস সিলেবাস রয়েছে। আপনারা আজকে টপিক জানেন, ম্যাডাম ক্লাস নেবেন। আমরা যে নোটটা করেছি সেই নোটটা আমরা 9-10 এর জন্য সম্পূর্ণভাবে রেডি, নোট আপনাদের কাছে পৌঁছে দিতেও রেডি। আমরা পেড ব্যাচ শুরু করার পরেও, বেশ কিছু ছাত্রছাত্রীকে ভর্তি করার পরেও কেন আমরা সকলের জন্য ওপেন করে দিলাম এই প্ল্যাটফর্মটা, সেটা সকলের জানা প্রয়োজন। সেটা হচ্ছে এই যে কেস কাছারি ইত্যাদি আমরা দেখছি, সিলেবাসটা আমরা শেষ করবার দিকে এগোচ্ছি না। বেশিরভাগ ছাত্রছাত্রী পড়াশোনাটা শুরু করেননি, তারা যাতে পড়াশোনাটা শুরু করেন, পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন। এরপরে ভর্তি হওয়া না হওয়া সে তো অবশ্যই আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদের যাতে পড়াশোনাটা চলতে থাকে এই জন্য রেগুলার কিছু ক্লাস আপনারা ফ্রি পাত্র জেআরএফ আপনাদের জন্য ব্যবস্থা করেছে। তো সকলেই ক্লাসগুলো করবেন। আর যারা লাইভে ক্লাসগুলো করছেন না, পরে রেকর্ড, আমরা জানি যে রেকর্ড দেখে ওই রিভাইজ হতে পারে। ওই ক্লাস করবার মতো ক্লাস করতে হলে সেটা লাইভেই ক্লাসটা হলে সেক্ষেত্রে কোনো সমস্যা হলে আপনারা টিচারদেরকে জিজ্ঞেস করতে পারবেন। তো আমাদের যে গ্রুপ করা হয়েছে সকলেই সেখানে যুক্ত হতে পারবেন। ইউটিউবের ডেসক্রিপশনেও, আমাদের যে ইউটিউবে এই ভিডিওটি যাবে তার ডেসক্রিপশনেও আমরা লিঙ্ক দিয়ে রাখবো। তো সেক্ষেত্রে যারা ক্লাসগুলো করতে চান, যারা মনে করছেন যে কম্পিটিশনের মতো করে লড়বেন, তারা শুরুটা করে দিন। আমাদের এইটুকুই বলার বক্তব্য, আর কোনো বক্তব্য নেই। ঠিক আছে, ম্যাডামকে বলবো ম্যাডাম শুরু করুন। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে ম্যাডাম তো লিখে লিখে পড়ান, এটা ম্যাডামের দীর্ঘদিনের অভ্যাস। তো ম্যাডামের কাছ থেকে তোমরা একটু নোটটা দেখে নেবে। ম্যাডাম একটু নোটটা দেখিয়ে দিতে আপনাকে অনুরোধ করব। শেষের দিকে হলেও একটু নোটটা দেখিয়ে দেবেন যে পাত্র জেআরএফ কিভাবে ছাত্রছাত্রীদের জন্য নোটটা তৈরি করেছে। এবং আমার মনে হয় না যে এই নোটের বাইরে খুব একটা প্রশ্ন আসবার সম্ভাবনা আছে। আমরা যেহেতু নেটের জন্য পড়াই,
অতএব আমাদের নেটের জন্য নোট করার যে প্রবণতা সেটা আমরা এখানেও ফলিয়েছি। আশা করি ক্লাস আপনাদের ভালো লাগবে, সকলে ক্লাস করুন। আমি এই পর্যন্ত বলে শেষ করলাম। ম্যাডাম আপনি শুরু করুন। আমাদের এসএলএসটির ধন্যবাদ। একদম প্রথম দিনের ক্লাস, ফলে আমার মনে হয়েছে যে আমি জেনারেলি নিজে অভ্যস্ত বা কমফোর্টেবল বলতে পারো গ্রামার পড়াতে বা একটু পড়াতে ভালো লাগে আমার সেই জায়গাটা। কিন্তু আমার মনে হলো যে আজকে যেহেতু প্রথম ক্লাস শুরু হচ্ছে সেক্ষেত্রে একটু হালকাভাবে ক্লাসটা শুরু হোক। আ তো সেই কারণে ক্লাস 9 একদম যেটা আমাদের শুরু এসএলএসটি সিলেবাস আশা করি প্রত্যেকে জানে। আমাদের ক্লাস 9 এবং 10 যারা দিচ্ছে বেশিরভাগই 9-10 এর ক্যান্ডিডেটই পাওয়া যায়। আ 11-12 টা নিয়ে আমি পরে বলছি। অর্থাৎ টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। মেইনলি এই পদের জন্যই বেশিরভাগ মানুষ লড়াই করে। এই পদের জন্যই বেশিরভাগ ফর্ম ফিল আপ হয়। এই পদেই বেশি পরীক্ষার্থী আমরা পাই আরকি। আমরা এটা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা যারা দিয়েছিলাম তারাও দেখেছি। তো সেক্ষেত্রে আমাদের 9-10 এর যে সমস্ত টেক্সট বই রয়েছে, 9 এর বাংলা মিডিয়ামের বলছি, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে 9 এর ১ম ভাষা সাহিত্য সঞ্চয়ন, আম তার সাথে প্রফেসর শঙ্কুর ডায়েরি এই পুরোটা পড়তে হয়। তার সঙ্গে আবার যাদের বাংলা ২য় ভাষা, পশ্চিমবঙ্গের বহু স্কুলে বাংলা ২য় ভাষা হিসেবেও পড়ানো হয়। তো সেক্ষেত্রে সাহিত্য সম্ভার, আ তার সাথে কিছু সহায়ক বই, এ সমস্ত কিছু মিলিয়ে ক্লাস 9 এর সিলেবাস। একই রকমভাবে ক্লাস 10 এরও রয়েছে। সাহিত্য সম্ভার ১ম ভাগ, ২য় ভাগ এরকম করে একটা হিউজ সিলেবাস আমাদের সামনে আরকি দিয়ে দেওয়া হয়েছে। তো ক্লাস 9 এর সিলেবাস যারা দেখেছে তারা জানবে যে একদম শুরুতে রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তারপরে ইলিয়াস, তারপরে ধীবর বৃত্তান্ত। তো ৩ টেই আমার মনে হলো যে খুব কঠিন কিছু নয় এগুলো। বিশাল উম কোনো ইয়ে নেই, দার্শনিক কোনো ভাব, বিশাল একটা কিছু বক্তব্য কিচ্ছু নেই। একদম সহজ কথা সহজভাবে বলা হয়েছে এবং টেক্সট গুলোও খুব ভালো। তো সেই হিসেবে এই ৩ টে টেক্সট দিয়েই আমাদের আজকে ১ম ক্লাস শুরু হচ্ছে। আ নমস্কার, আমি ময়ূরী, ময়ূরী বসাক। পেশাগতভাবে আমি একজন শিক্ষিকা। আ একটি সরকারি স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে আমি পড়াই এবং পড়াতে গিয়ে আমার কমবেশি কিছু ধারণা হয়েছে। কিছু জায়গাতে আমার মানে আমি দেখেছি ছাত্রছাত্রীরা কোন জায়গাটা আ বেশি পড়তে চায় বা কোন জায়গাটা পড়তে ভয় পায়। এই সমস্ত জায়গাগুলো যেমন আমি কিছুটা করে দেখে অভ্যস্ত। যেমন শুরুতেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি দিয়েছে। একদম ওরা পড়তে ভালোবাসে না। আ ওই ভাষার জন্যে। তারপরে সেই ধীবর বৃত্তান্ত একটু ওই ইয়ে ভাষায় লেখা, সাধু, সাধু ভাষায় লেখা। সাধু ভাষায় ঠিক না। মানে উম ধীবর, শ্যালক এই ধরনের জিনিসগুলোতে তো ওরা খুব একটা অভ্যস্ত নয়। মেইনলি আমি সরকারি স্কুলের ইংলিশ মিডিয়ামে যেহেতু পড়াই, আ তো সেহেতু ওরা আরো একদমই পড়তে চায় না। তো এই জিনিসগুলো আমি মানে নিজে খানিকটা দেখেছি। তো সেই কারণেই আমি আমার ক্লাসে চেষ্টা করব যে নিজেকে সেই জায়গাটাতে দাঁড় করিয়ে আবার পড়ানোর। যে ক্ষেত্রে আপনাদের কারোর বুঝতে যেন কোথাও কোনো ফাঁক বা কোথাও কোনো অসুবিধে না থাকে। তার সঙ্গে তো স্যার বললেনই আমাদের নোট আছে, সব আছে। সবটাই আমি শো করব, করার চেষ্টা করব। আচ্ছা, তো আমাদের ১ম যে টেক্সটটা আছে 'কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি', আ ১ম এই কবিতাটা আমি বাদ রাখলাম। আমি একটু ধীবর বৃত্তান্ত দিয়ে শুরু করছি। ঠিক আছে? আচ্ছা। ধীবর কথার অর্থ হচ্ছে জেলে। আর বৃত্তান্ত মানে তার ঘটনা বর্ণনা। আচ্ছা, আ আরেকটা কথা একটু শুনে নিই আ সকলের কাছেই যে, যেহেতু আমাদের জেনারেশনটা একটা অদ্ভুত আ ডিপ্রেশন এর মধ্যে দিয়ে যাচ্ছে। ডিপ্রেশন আমি মানসিক ডিপ্রেশন এর কথা বোঝাতে চাইছি না। সিচুয়েশন গত একটা ডিপ্রেশন এর মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি। এমন একটা সিচুয়েশন এ আমরা পড়ে গেছি যেক্ষেত্রে আ যোগ্যতা থাকলেও আমাদের দেখানোর জায়গা নেই। তো অনেকেই হয়তো আছেন যারা, অনেকেই না বেশিরভাগই আমার মনে হয় যে যারা টিউশন পড়ান আ বা পড়িয়েছেন, পড়িয়ে অভ্যস্ত, অনেকেই পড়িয়ে অভ্যস্ত এই টেক্সট বা এই ধরনের জিনিসগুলো একদম পুরো একদম মাথার মধ্যে ছোকে বসে আছে। টিউশন পড়াতে, পড়াতে যেটা হয় আরকি অভিজ্ঞতা হয়। প্রচুর অভিজ্ঞতা হয়। তো এইরকম কি কেউ আছেন যারা আ
পড়ে এসছেন, পড়িয়ে এসছেন, এরকম কেউ আছেন না? প্রত্যেকে নতুন, মানে 9 এর সিলেবাস পড়তে হচ্ছে এখন এসএলএসটি দেবেন বলে, বা মাদ্রাসার সময় থেকে পড়তে শুরু করেছেন, এরকম কেউ আছেন? ঠিক আছে, আপাতত আমি রেসপন্স পেলাম না, তো এটাকে আমি, এই প্রশ্নটা আমি মুলতুবি রাখলাম, কোনো অসুবিধা নেই। নতুন ম্যাম, সব নতুন। আমি তো নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে সিলেবাস গুলো বুঝতে বা ইয়ে করতে অনেকটা হয়তো কিছুটা একটু বেশি সময় লাগতেও পারে, নাও লাগতে পারে, ডিপেন্ড করছে আর কি। ঠিক আছে, আমরা এবার শুরু করি আমাদের আজকের টেক্সট। সেটা হচ্ছে ধীবর বৃত্তান্ত। কার লেখা? কালিদাসের লেখা। কালিদাসকে আমরা কি হিসেবে পাই? আমার কিছু বিষয় জানা, সবটা না। আচ্ছা দিদি। ম্যাম, আমি স্কুল টিচিং কিছু কিছু পড়িয়েছিলাম। সাব্বাস, বেশ, আর বাকিদেরকে বলতে হবে না মোটামুটি। কালিদাস, আচ্ছা, কালিদাসের নাম পড়ে অভ্যস্ত নয় এরকম স্টুডেন্ট একজনও নেই, তাই তো? মানে কালিদাসের নামই শুনেনি কোনোদিন এরকম স্টুডেন্ট বাংলার কেউ হতেই পারে না, কারণ বাংলার সাথে সংস্কৃত এত ওতপ্রোতভাবে জড়িত। কালিদাসের নাম আমরা সবাই পড়েছি। মূলত কালিদাস সংস্কৃত সাহিত্যের একজন আম, অভূতপূর্ব কবি এবং নাট্যকার হিসেবেই বেশি পরিচিত। কালিদাসের নাটককে, কালিদাসের একটি নাটককে এখানে তর্জমা করা হয়েছে, করেছেন, এটা আমি পরে বলছি। আগে একটু কালিদাস সম্পর্কে বলে নিই। জন্ম বৃত্তান্ত খুব বেশি ভালোভাবে পাওয়া যায় না, শুধুমাত্র ওই খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীতে ওই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের শাসনকাল, এই সময়টাতে মোটামুটি উনি জন্মেছেন বলে ধরে নেওয়া হয়। আবার কেউ কেউ ভাবেন যে খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দী, আহ কেউ ভাবেন যে তিনি উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ ভাবেন যে তিনি কাশ্মীর অথবা হিমালয় এই সমস্ত জায়গায় হয়তো তার জন্ম হয়ে থাকবে। কেন? কারণ যে সময়টাই উনি লিখছেন সংস্কৃত নাটক, সেই সময়টায় সংস্কৃতই মানুষের ভাষা। যারা বাংলা ভাষার জন্ম ইতিহাস পড়েছো, ক্লাস করেছো এখানে এর আগে, তারা হয়তো খানিকটা বুঝতে পারবে আমি কোন সময়টার কথা বলছি। তো সেই সময় সংস্কৃতটাই মানুষের ভাষা, সংস্কৃতটাই মানুষকে আত্মস্থ করতে হচ্ছে। মানে সংস্কৃত, সংস্কৃত ব্যাস, এই একটি ভাষা নিয়েই মানুষ আর কি কাজ করছে। ফলে অনুবাদ এই সমস্ত এত কিছু তখনও আসেনি, ঠিক আছে? তাই তাদের জন্ম বৃত্তান্ত জানতে গেলে তাদেরই হয়তো কোনো রচনা থেকে, কোনো কিছু থেকে আহ কিছুটা হিন্ট পেয়ে সেই হিন্ট ধরে এগিয়ে হয়তো গবেষকরা বেশ কিছু জায়গা আহ উদ্ধার করেছেন। আচ্ছা, স্ক্রিন কি সকলের কাছে ক্লিয়ার, নাকি ইয়ে করব, জুম করবো আর একটু? না না ম্যাম, বোধহয়। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে স্ক্রিন যদি কারোর কাছে কোনো অসুবিধা হয় তাহলে একটু বলবে, হ্যাঁ? আচ্ছা, তো এই হচ্ছেন কালিদাস। কালিদাসের আমরা বেশ কিছু নাটক পাই, তার মধ্যেই একটি নাটক থেকে ধীবর বৃত্তান্ত নেওয়া। সেই নাটকটির নাম কি? অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম। খেয়াল রাখবেন, যখন আপনি ইনভার্টেড কমার মধ্যে লিখছেন কোনো জিনিস, যদি ইনভার্টেড কমা না দেন তাহলে দোষ খানিকটা মাপ হয়ে যায়, কিন্তু কোনো মতেই অভিজ্ঞান শকুন্তলা নয়, ঠিক আছে? অভিজ্ঞান শকুন্তলম, লাস্টে একটা ম যখন উনি দিয়েছেন তখন আমাদেরকে দিতেই হবে, আমাদের কিছু করার নেই, ঠিক আছে? বহু জায়গাতে আমি দেখেছি যে এই ইনভার্টেড কমার মধ্যে মেঘদূত লেখা থাকে। মেঘদূত বলে কালিদাস কোনো কাব্য লেখেননি, কালিদাস লিখেছেন মেঘদূতম। এবার তুমি ইনভার্টেড কমা দিতে পারো, ঠিক আছে? এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা জিনিস, স্যার শুরুতেই বললেন যে আমি একটু লিখে পড়াই। এই লিখে পড়ানোর জিনিসটা আহ যারা বিএড ফাইনাল টিচিং করেছে তারা তো একটু জানেই, কিন্তু ক্লাসে গিয়ে সবসময় চেষ্টা করবেন লিখে পড়ানো। এতে যখন ডেমো দিতে যাবেন যে কোনো জায়গায়, আমি বলছি যে আজকে আপনি এসএলএসটি হচ্ছে তারপর ডেমো দিতে যাবেন, এত কিছুর মধ্যে আমি যাচ্ছি, যদি কোথাও কখনো ডেমো দিতে যান বলে
তাহলে অবশ্যই চক ডাস্টটা ইউজ করবেন, অভ্যেস রাখবেন এই জিনিসটা। শুধু বলে গেলাম তাহলে ওনারা খুব মানে ইয়ে একদম ভালোবাসেন না জিনিসটা, ঠিক আছে? আর যখনই এই মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম যখনই লিখবো অবশ্যই ময়ের নিচে একটা হসন, ঠিক আছে? এগুলো খুব টেকনিক্যাল জিনিস, খুব ছোট্ট জিনিস, কিন্তু এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। আমার মনে হলো যে একটা ক্লাস যখন নেওয়া হচ্ছে তখন সবকিছুই ক্লিয়ার থাকা ভালো। আচ্ছা, কালিদাসের জন্ম পরিচয় বা কালিদাস কি কি কাব্যগ্রন্থ লিখছেন, কি কি কাব্য লিখছেন, কি কি নাটক লিখছেন, এই সমস্ত কিছুই নোটে দেওয়া রয়েছে। আমি একটু পড়িয়ে নিই, তারপর তোমাদের কাছে আমি নোটটাও দেখাচ্ছি। মাঝে মাঝে আমার তুমি আপনি একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, কেউ প্লিজ কিছু মনে করবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি কি বললাম যে ধীবর বৃত্তান্ত যে নাটকটি, সেই ধীবর বৃত্তান্ত নাটকটা ধীবর বৃত্তান্তর যে টেক্সটটা আমাদের ক্লাস 9 এ দেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে। অভিজ্ঞান শকুন্তলম, আশা করি প্রত্যেকে ছোটবেলা থেকে শকুন্তলার গল্প পড়ে অভ্যস্ত। শকুন্তলার গল্প প্রত্যেকের কাছে খুব ক্লিয়ার যে কর্ণমুনি ছিলেন, কর্ণমুনির আশ্রমে পালিতা কন্যা হচ্ছে শকুন্তলা। তো সেই কর্ণমুনির আশ্রমে একসময় মৃগয়া করতে আসেন আহ রাজা দুষ্মন্ত। সেই রাজা দুষ্মন্ত এসে সেই আশ্রম কন্যা শকুন্তলার প্রেমে পড়েন, এবং সেই সময় মহর্ষি কর্ণ আশ্রমে অনুপস্থিত ছিলেন। মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে এবং অনুমতি না নিয়ে শকুন্তলা বিবাহ করেন রাজা দুষ্মন্তকে। রাজা দুষ্মন্তকে বিবাহ করার পর রাজা দুষ্মন্ত তাকে একটি আংটি পরিয়ে দেন আর কি, যেটাকে এখনকার দিনে আমরা ওই রিং সেরিমনি বলি। তো রাজা দুষ্মন্ত একটি আংটি, রাজা দুষ্মন্তের নাম লেখা একটি আংটি, যাকে বলা হচ্ছে অভিজ্ঞান, যা থেকে সেই বিশেষ জ্ঞান আবার জাগরিত হচ্ছে, সেই কারণে অভিজ্ঞান শকুন্তলম। না হলে দুষ্মন্ত শকুন্তলা, শকুন্তলা দুষ্মন্ত, অনেক কিছু নাম দেওয়া যেতেই পারে। তো খুব ভেবেচিন্তে নাম দেওয়া আর কি, অভিজ্ঞান স্বরূপ আংটি, আর তার সঙ্গে শকুন্তলার বৃত্তান্ত, এই হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা। যদি কেউ পারো কখনো টেক্সট পড়তে, কখনো পড়ে দেখতে পারো, কি অপূর্ব সুন্দর নাটক, কি ভালো লাগবে পড়তে, মানে সংস্কৃত যদি ইচ্ছা হয় পড়তে, পড়ে দেখতে পারো। আচ্ছা, তো আমি খুব কম ইয়ের মধ্যে দিয়ে বললাম রাজা দুষ্মন্ত। এর মাঝখানেও আরো অনেক ঘটনা আছে, রাজা দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার আলাপ, রাজা দুষ্মন্তের সাথে প্রথম দেখা, এই যে ব্যাপারগুলো কালিদাস বর্ণনা করছেন, অসাধারণ সুন্দর। হুম একটি হরিণ ছানাকে বাঁচাতে যাওয়ার জন্য শকুন্তলার আরতি, এই জিনিসগুলো ভালো। যাই হোক, রাজা দুষ্মন্ত এবং শকুন্তলা দুজনের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক, গন্ধর্ব বিবাহ সূত্রে যে বৈবাহিক সম্পর্ক তা স্থাপিত হয়, এবং যাবার সময় রাজা দুষ্মন্ত এই আংটিটি দেন, দিয়ে উনি রাজ্যে ফিরে যান। রাজ্যে ফিরে যান কেন? কারণ রাজা দুষ্মন্তের সঙ্গে যিনি এসেছিলেন, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, কারণ আমি দেখিনি আর কি, খুব রিসেন্ট দেখা হয়নি। তো তিনি রাজাকে বার্তা পাঠান যে তার রাজ্যে যথেষ্ট টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে, এবং রাজমাতা রাজাকে আদেশ দিয়েছেন যে রাজা দুষ্মন্ত যাতে ফিরে যান। এবং সেই মানে রাজা দুষ্মন্তের অলরেডি তার আগে কিন্তু 3 জন রানী ছিলেন। হুম তো রাজা দুষ্মন্ত ফলে ফিরে যেতে বাধ্য হন। শকুন্তলার 2 জন সখী ছিলেন, একজন হচ্ছে প্রিয়ম্বদা, এবং আর একজন হচ্ছে কি জানি নাম, অনুসুয়া। অনস্বয়া। তো অনস্বয়ার মধ্যে আমরা এই অনস্বয়া ভাবটাই লক্ষ্য করতে পারবো, অনস্বয়া প্রিয়ম্বদার মধ্যে। প্রিয়ম্বদার প্রিয়ম্বদার যে কথা, প্রিয়ম্বদা মানে হচ্ছে প্রিয়, আহ কথা বলে যে, সুন্দর কথা বলে যে, আর অনস্বয়া মানে হচ্ছে যার মধ্যে কোনো হিংসে নেই। তো এই দুজনের বন্ধুত্বের যে অসাধারণ দৃষ্টান্ত, সেটাও আমরা অভিজ্ঞান শকুন্তলমে পেয়েছি। মানে নামকরণের দিক থেকেও তারা খুবই সার্থক। আচ্ছা, তো অনুসূয়া প্রিয়ম্বদা সবসময় শকুন্তলাকে আগলে রেখেছে এবং সবসময় চেয়েছে যে শকুন্তলা ভালো থাকুক,
রাজা দুষ্মন্তের সাথে বিয়ে হয়েছে বলে শকুন্তলার প্রতি বিন্দুমাত্র আক্রোশ কোনোদিন তাদের ছিল না। তো এই সময় একদিন শকুন্তলা রাজা দুষ্মন্তের কথা চিন্তা করতে করতে বিহ্বল হয়ে পড়ে, রাজা দুষ্মন্তকে মিস করতে থাকে যেটা আমরা বলি। এবং সেই সময় আশ্রমে আসেন ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা এসে আর কি আতিথেয়তা প্রার্থনা করেন। তো সেটা শকুন্তলা দিতে পারেনি, কারণ শকুন্তলার তো ঋষি দুর্বাসার কথা কান অবধি পৌঁছায়, যেটা আপাতত ফোন নিয়ে বসে থাকলে আমাদের হয় আর কি। ফোন নিয়ে বসে থাকলে আর বাকি মা কি বলছে আমরা শুনতেও পাই না। তো শকুন্তলা সে ঠিক তেমন ভাবেই শুনতে পাননি, এবং ওই 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 মায়ের 4 বার ডাক না শোনার পরে যে চিৎকারটা আমরা শুনতে পাই, ঠিক একইভাবে ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন যে যার কথা ভেবে ঋষি দুর্বাসাকে শকুন্তলা ইগনোর করেছে, মানে ঋষি দুর্বাসাকে পাত্তা দেয়নি, ঋষি দুর্বাসাকে অমান্য করা হয়েছে, আতিথেয়তার অভাব ঘটেছে আশ্রমে এসে, সেই মানুষ শকুন্তলাকে একদিন ভুলে যাবে। তো সেটা শুনে শকুন্তলা তো ভয় পেয়েই যায়, কিন্তু সব থেকে বেশি ভয় পেল প্রিয়ম্বদা। প্রিয়ম্বদা তখন, অনুসূয়া প্রিয়ম্বদা দুজনেই গিয়ে অনুসূয়া তখন শকুন্তলাকে সামলাচ্ছে এবং প্রিয়ম্বদা গিয়ে ঋষি দুর্বাসার পায়ে পড়ছে। তো ঋষি দুর্বাসাকে বললো যে তার সমস্ত যে দোষ আছে, সমস্ত কিছু আছে, সবটা যেন ক্ষমা করে দেওয়া হয়, এবং ক্ষমা করে দেওয়ার পর মানে মানে এইটাকে যেন উনি মাথায় না রাখেন আর কি। তো ঋষি দুর্বাসা বললেন যে অভিশাপ যখন দেওয়া হয়ে গেছে সেটা কোনো মতেই ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে একটি ব্যাপার হতে পারে, যদি তার স্মৃতিস্বরূপ কিছু দেখাতে পারে তাকে, তাহলে হয়তো তার কথা মনে পড়বে। তো তখন শকুন্তলাকে বলা হলো যে অভিজ্ঞান স্বরূপ সে আংটি তো তার হাতে রয়েছে, ফলে সেইটা দেখালেই হবে। এর কিছুদিন পর মহর্ষি কর্ণ ফিরে আসেন। মহর্ষি কর্ণ ফিরে যখন আসেন তখন উনি দেখেন যে শকুন্তলা সন্তান সম্ভবা। তখন সেই সন্তান সম্ভবা মেয়েকে মহর্ষি কর্ণ সাদরে, মানে বিন্দুমাত্র রাগ না করে, খানিকটা হয়তো মনে কষ্ট হয়েছিল কারণ পালন করেছিলেন তো তিনি, তাই তো তখন তিনি সাদরে মেয়েকে প্রতিগৃহে পাঠানোর ব্যবস্থা করেন। তো শকুন্তলা তখন তার সমস্ত কিছু নিয়ে, তার স্মারক চিহ্ন, তার এই সমস্ত কিছু নিয়ে সে প্রতিগৃহে যাত্রা করে। সাথে অনুসূয়া প্রিয়ম্বদা মহর্ষি কর্ণ কেউই যায়নি, গিয়েছিলেন দুজন, মহর্ষি কর্ণের আশ্রমের একজন আর একজন মহিলা যাকে বোধহয় ধাত্রী মা কি রকম কি একটা বলা হচ্ছে, ঠিক আছে। তো সেই সময় এক সময় ওই তখন তো জলপথ ছিল একমাত্র মাধ্যম যোগাযোগের। জলপথ দিয়ে যাবার সময় শুচিতীর্থে শকুন্তলা অঞ্জলি দিতে যায়। যখন জলে অঞ্জলি দিতে যায় তখন এই যে হাতে করে জল নিয়ে অঞ্জলি দিতে এইভাবে, তখন এই হাত থেকে আংটিটা খুলে জলে পড়ে যায়, যেটা শকুন্তলা লক্ষ্য করে, কারণ বহু রকম ভাবে সে মানসিক ভাবে বিধ্বস্ত, তো সেই কারণে মানে আমরা প্রথমে নাটক করার সময় ভাবতাম একটাই হাতে আংটি ছিল, তাও আবার খুলে গেল, তাও বুঝতে পারলো না। কিন্তু এই যে মানে সেই সময় দাঁড়িয়ে কালিদাস যে শকুন্তলার মানসিক যে টানাপোড়েন সেইটার যে একটা বর্ণনা দিচ্ছেন, সেটা পড়লে বুঝতে পারবে যে শকুন্তলা সেই সময় এতটাই মানসিকভাবে বিধ্বস্ত যে তার এত কিছু মাথায় নেই, ঠিক আছে। তার ধারণা যা মানে সহজ সরল একটা মেয়ে, এতটাই সহজ সরল, আশ্রমে বড় হয়েছে, গাছপালার সাথে বড় হয়েছে, পশু পাখির সাথে বড় হয়েছে, তার সরলতাটা এই জায়গায় সে শুধু জানে সে সামনে তাকে যে ভালোবেসে বিয়ে করেছে, সে কি করে তাকে ভুলে যেতে পারে, মানে এটা হতেই পারে না। সে সামনে গিয়ে দাঁড়ালেই রাজা দুষ্মন্তের সমস্ত কিছু মনে পড়বে, কিন্তু সেটা হলো না। শকুন্তলা যখন গেলেন রাজা দুষ্মন্ত কিছুই মনে পড়লো না, এবং তিনি শকুন্তলাকে যার পর নাই অপমান করে রাজসভা থেকে তাড়িয়ে দিলেন। শকুন্তলা মনে খুব দুঃখ পেল এবং বুঝতে পারলো না যে কোথায় তার আংটি হারিয়ে গেল। এরপর থেকে শকুন্তলাকে নাটকে আমরা খুব বেশি পাই না। এরপর আমরা পাই এই ধীবরকে, যে ধীবর বৃত্তান্ত এখানে দেওয়া হয়েছে, যে শকুন্তলার হাত থেকে যে আংটিটা পড়ে যায় সেই আংটিটা গিলে ফেলে একটি রুই মাছ। এখানে রুই মাছ লেখা আছে, আমরা ওই রুই মাছকেই বোয়াল মাছ পড়েছি ছোট থেকে। তো যখন সেই মাছ কাটতে যায়, রুই মাছ, ঠিক আছে, তো যখন সেই মাছ কাটতে যায় ধীবর, তখন পেটের থেকে আংটি পায়। এখন প্রশ্ন হচ্ছে যে ধীবর মাছটা ধরেছে, ধীবর মানে জেলে, তো জেলে মাছটা ধরেছে, ধরে
কাটতে গেছে, পেটের থেকে আংটি পেয়েছে, এতে ওর কোনো দোষ নেই। সেই আংটিটাও সকলকে দেখিয়ে বেড়ায় বা বলে যে এই আংটিটা দিয়ে এবার সে কি করবে, আংটিটা বিক্রি করলে তো অনেক বড় লোক হতে পারবে, বেশ মুক্ত খচিত সুন্দর আংটি। তো এই সময় ধীবরকে দেখতে পায় রাজ শ্যালক যিনি নগর রক্ষায় নিযুক্ত ছিলেন। নগর রক্ষায় মানে গোটা শহরের দেখাশোনা হেড আর কি, শহরের সমস্ত কিছু দেখাশোনা করে। আর তখনকার শহরের সাথে এখনকার শহরকে মিলিয়ে ফেললেও খুব ভুল হবে, কয়েকটা লোক মাত্র, সবাই সবাইকে চেনে, এরকম একটা ব্যাপার। তো ধীবরকে তখন রাজশ্যালক দেখতে পায় এবং রাজশ্যালকের সন্দেহ হয়। তো তখন তো তাকে ধরে নিয়ে আসে এবং সূচক ও জানুক নামে দুজন রক্ষীকে এখানে আমরা পাচ্ছি। ধীবর বৃত্তান্ততেই আমরা পাবো এই দুজনের কথা। এরা দুজন ধরে নিয়ে গিয়ে আর কি খুব মানে ওই বলে না বাঁশের থেকে কঞ্চির দর বেশি, এরাই সবাই মিলে আর কি ধীবরকে বুকে ঝোঁকে ধমক দিয়ে পারলে এক্ষুনি শুলে চড়িয়ে দেয়, এরকম একটা ব্যাপার করে মানে ধীবরের অবস্থা প্রায় খারাপ। তো তখন ধীবর গিয়ে যখন রাজার কাছে নিয়ে যাওয়া হয় দুষ্মন্তের কাছে, তখন দুষ্মন্তের কাছে গিয়েও সমস্ত রকম ঘটনা বলে। তখন রাজা দুষ্মন্ত তাকে আংটি দেখাতে বলে। সেই আংটিটা যখন দেখেন রাজা, তখন তার মনে পড়ে সেই ঋষি দুর্বাসার অভিশাপের ফলে রাজার পুরনো কথা মনে পড়ে। পুরনো কথা মনে পড়ার ফলে রাজা শকুন্তলার কথা ভেবে বিহ্বল হয়ে পড়েন এবং রাজা বুঝতে পারেন তিনি কত বড় ভুল করেছেন। এবং ওই আংটিটা রাজা নিয়ে নেন এবং এই আংটিটার যতটা দাম হতে পারে ততটা দাম দিয়ে ধীবরকে উনি পাঠিয়ে দেন, যাও তোমার ছুটি। আচ্ছা, এই অবধি আমাদের সিলেবাসে আছে, এর থেকে বেশি আমাদের লাগবে না। তো তারপর যে ঘটনাগুলো ঘটে সেগুলো খুবই খুবই নাটকের ক্ষেত্রে, নাটকীয়তার ক্ষেত্রে খুবই স্বাভাবিক ঘটনা। যে এরপর রাজা দুষ্মন্ত শকুন্তলার সঙ্গে দেখা করেন এবং তাদের দুজনের সুন্দর মিলন ঘটে। ততদিনে শকুন্তলার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তো এই বৃত্তান্তগুলো আপাতত আমাদের আর দরকার নেই, তবে নোটের ক্ষেত্রে এই সমস্ত কিছু গুছিয়ে আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, তো এই ঘটনাটা আমি যেটা পুরোটা বললাম, এই পুরো ঘটনাটাই দেওয়া আছে ধীবর বৃত্তান্ত নাটকে। নাটকের ক্ষেত্রে যে যে বিষয়গুলো লক্ষ্য করবে, আমি সবসময় পড়ানোর সময় টেক্সট বই নিয়ে বসি। টেক্সট বই হচ্ছে সবকিছুর একদম মূল, এর থেকে বেশি কোথাও কিছু লেখা নেই। যে জিনিসগুলো খুব বেশি মানুষকে মানে বিভ্রান্ত করে, যে প্রশ্নগুলো, সেই জায়গাগুলোও আমাদের এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে। কিন্তু যেমন ধীবর বৃত্তান্ত নাটকটা যে দেওয়া হয়েছে, যে মূল নাটকটা অভিজ্ঞান শকুন্তলার নাটক থেকে যে পাঠটা ভেঙে আমাদের ধীবর বৃত্তান্ত নাটকটা দেওয়া হয়েছে, সেই ধীবর বৃত্তান্ত নাটক শুরু হয়েছে দুই রক্ষীর কথোপকথন দিয়ে। ধীবর বৃত্তান্ত নাটকটা শুরু হয়েছে দুই রক্ষীর কথোপকথন দিয়ে, ঠিক আছে? এবং ধীবর বৃত্তান্ত নাটক শেষ হয়েছে শ্যালকের কথোপকথন দিয়ে। শ্যালক মানে রাজশ্যালক, যে নগর রক্ষায় নিযুক্ত। শুরুতেই যে নাটকের একটা শুরু বলে দিতে হয়, তো সে যে সূচনাটা যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাজশ্যালক আর দুই রক্ষী, এরা হচ্ছে ওই ধীবরকে পিছনে হাত টাত বেঁধে একদম নিয়ে এসে মানে রাজসভায় নিয়ে এসে ঢুকছে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ২ নাম্বার হচ্ছে যে মণিখচিত রাজার আংটি ছিল, এগুলো তো আছেই, বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, ঠিক আছে, এই ধীবর বৃত্তান্ত নাটকে। এক হচ্ছে যে প্রথমে যখন ধীবর নিজের পরিচয় দিচ্ছে, আমি জেলে শক্রাবতারে থাকি, তার মানে ধীবর হচ্ছে একজন, ধীবরের পরিচয় যে ধীবর হচ্ছে জেলে এবং ধীবর থাকে শক্রাবতারে। শক্রাবতারে এটাই জায়গা, ঠিক আছে? ধীবর হচ্ছে শক্রাবতারে থাকে। আচ্ছা, ধীবরকে বেশ কিছু বলে সম্বোধন করা হয়েছে। সেটা হচ্ছে যখন দুই রক্ষী যখন নিয়ে আসছে তখন ওকে বলেছে চোর, যখন চোর বলেছে হচ্ছে দুই রক্ষীর কেউ, দুই রক্ষী হিসেবে যেহেতু লেখা আছে তাই। আচ্ছা,
দ্বিতীয় রক্ষী বলেছে বাটপার। এগুলো কেন লিখছি? এগুলো লিখছি এই কারণে, কারণ যারা আমাদের মধ্যে এখানে যতজন বসে আছেন তাদের যাদের নেট দেওয়ার আর কি অভিজ্ঞতা রয়েছে তারা জানেন যে এই ধরনের প্রশ্ন আমরা অনেক ফেস করেছি যে নিচে কয়েকটি মন্তব্য দেওয়া হলো, যা বলে ধীবরকে সম্বোধন করা হয়েছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। আমরা কিন্তু জানি যে এই যে চোর বাটপার, তারপরে হচ্ছে যে সৎ ব্রাহ্মণ, এই সমস্ত কিছু ধীবরকেই বলা হচ্ছে, মানে ব্যঙ্গ করে, সৎ ব্রাহ্মণ ব্যঙ্গ করে ধীবরকেই বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনটা কে বলেছে, কখন বলেছে, এইটা বলতে দিলে তো ভারী মুশকিল। কিংবা ধীবরকে পরপর পরপর কোনগুলো বলা হচ্ছে। প্রথমে একদম যখন শুরুতে নিয়ে আসছে তখন থেকে চোর বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে যখন নিয়ে আসা হচ্ছে দ্বিতীয় রক্ষী, তাকে জিজ্ঞেস করছে যে, যখন বলছে ধীবর যে আমি জেলে, আমি চক্রাবতারে থাকি, তখন বলছে, তখন তাকে বাটপার বলা হচ্ছে। এই যে সিকোয়েন্স মেনটেন করা, এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন হয়। যখন একটা এত বড় স্কেলে পরীক্ষা হবে না, তখন বেশ কিছু প্রশ্ন এরকম বাজে প্রশ্ন পাবে, মানে এগুলোকে লিটারালি স্বাভাবিক কথায় বাজে প্রশ্ন বলা হয়। বাজে প্রশ্ন এই কারণে, কারণ এইরকম ভাবে মুখস্থ রাখা সম্ভব না। সেই কারণেই আমি বলছি যে সেই কারণেই আমাদের নোটে এই সমস্ত কিছুগুলো আলাদা করে গুছিয়ে দেওয়া হয়েছে, কোথায় কি কতটুকু আছে সেই সবটাই। আচ্ছা, আর একটা রাজশালক বলেছে যে তোর জীবিকা তো বেশ পবিত্র বলতে হয় দেখছি। যখন ধীবর বলছে যে আমি মাছ টাছ ধরি, এভাবে সংসার চালাই, তখন এটা রাজশালকের কথা যে তোর, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে তোর জীবিকা খুব পবিত্র বলতে হয় দেখছি, ঠিক আছে। এটা বলেছে রাজশালক। তো তখন ধীবর জানিয়েছে যে মানুষ তার জীবিকা এই সবটাই নিয়ে জন্মায়। তো যতই তার জীবিকা নিন্দনীয় হোক না কেন বাইরের মানুষের কাছে, সেটা কিন্তু তার নিজের কখনো ছোট করে দেখা উচিত নয়। কারণ ব্রাহ্মণ মানুষ যিনি নিজে আর কি খুব দয়ালু, খুব মানে ব্রাহ্মণকে আমরা খুব উঁচু স্তরে রাখি, তাকে পুজো করি, তিনি পূজনীয়, কিন্তু তিনিও কিন্তু যখন যজ্ঞ করেন, পশুবধ যজ্ঞ করে, তখন কিন্তু মানে সেই যজ্ঞের সময় কিন্তু তিনি যখন পশুবধ করেন তখন কিন্তু তিনি নির্দয় হয়ে থাকেন। এই নির্দয়তা আমরা কিন্তু কসাইয়ের মধ্যে দেখতে পাই, কিন্তু দুজনে কিন্তু পেশাগতভাবে আলাদা। ফলে ব্রাহ্মণকে কিন্তু সেই মুহূর্তে আমি কসাই বলছি, ব্রাহ্মণ সেই মুহূর্তে পশুবধ করছেন বলে, ঠিক আছে। তো যার যেটা জীবিকা, যার যেটা পেশা, তো সেটার প্রতি তার সম্মান থাকা উচিত। হুম, আচ্ছা। আর একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে যে সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়ছে, স্বভাবত গম্ভীর প্রকৃতি হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভাবে চেয়ে রইলেন। সে যে আংটি দেখার কথা বললাম, এটা ঝামেলা করে একদম ধীবরকে প্রায় মেরে ফেলেছিল। তো রাজা যখন এলেন, রাজা যখন ঘটনা শুনলেন, তখন রাজাকে তো আংটি দেখালো ধীবর। তখন ধীবরের সেই আংটি দেখে রাজা খানিকটা বিহ্বল হয়ে পড়লেন। আমরা এখানে বুঝতে পারি যে রাজা দুষ্মন্ত তিনি কিন্তু ভারী গম্ভীর রাজা। রাজা দুষ্মন্ত তিনি কিন্তু ভারী গম্ভীর রাজা, প্রজাবৎসল বা এই সমস্ত কিছু কিন্তু তার চরিত্রের মধ্যে আমরা আপাতত পাইনি। তবে কি সৎ, মানে এই যে রাজা চাইলেই তখন তুমি আমার আংটি হাত দিয়েছো, তুমি একটা ধীবর হয়ে আমার আংটিতে হাত দিয়েছো বলেই তার শাস্তি দিতে পারতেন। কিন্তু রাজা তার প্রিয়জনের সেই জিনিসটা ফিরিয়ে দেওয়ার জন্য এই যে তার প্রতি আনুগত্য দেখানো, এই আনুগত্য দেখানো কাজটা কিন্তু সবাই পারে না। তো রাজার মধ্যে সেই বোধটা রয়েছে বলেই রাজা সে সমপরিমাণ পারিতোষিক দিয়ে, আমরা এটা একটা শব্দ পাবো, পারিতোষিক মানে পুরস্কার, সমপরিমাণ পারিতোষিক দিয়ে তাকে আর কি বিদায় করলেন। তো এই সময় একটা খুব ইয়ে কি যেন বলে, ধীবর এই সময় বেশ একটা ভালো কথা বলছে। ধীবরকে তো সবাই জানতো যে ধীবরকে আর কি ওই মৃত্যুদণ্ড দেওয়া হবে।
তো ধীবর তখন কি করলো, তার জন্য মানে বেশ ফুল টুল মালা টালা পরিয়ে আর কি তাকে সকলের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। রাজার আংটি চুরি করা কম ব্যাপার এটা? তো তখন ধীবর এই যে পুরস্কারটা পেলো, পারিতোষিকটা পেলো আংটির সমপরিমাণ, তার অর্ধেকটা সে আর কি দিয়ে দিতে চেয়েছিল। কেন না, এই যে তার জন্য ফুল টুল কিনে এত কিছু করে খরচ করা হয়েছে, অনেক খরচ খরচা হয়ে গেছে, তো তুমি এই টাকাটা রাখো, আমার এত লোভ নেই, আমার জন্য ফুল কিনে তুমি খরচা করেছো, তো তুমি আর কি জানককে তখন বললো যে তুমি আর কি এই টাকাটা রেখে দাও, তুমি আমার জন্য ফুল কিনতে যে খরচাটা হয়েছে, এখানে ধীবর এই যে সার্কাজম যে ব্যাপারটাকে আমরা বলি, সেই ব্যাপারটা কিন্তু না, মানে এই নাটক যেটুকু নাটক দিয়েছে জাস্ট 2 পাতার নাটক, এই যে এখানে শুরু নাটকটা, এখানে শেষ, জাস্ট 2 পাতা, একটা এইটুকু ছোট বইয়ের 2 পাতা নাটক, তার মধ্যে কি বিশাল কিছু থাকতে পারে সেরকম কিছু না, কিন্তু কিছু ইম্পর্টেন্ট লাইন, কিছু ইম্পর্টেন্ট জায়গা এখান থেকেই ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু, এই যে বললাম যে সিকোয়েন্স মেনটেন করা, কে কাকে বলেছে, কোথায় বলেছে, কত নম্বরে বলেছে, সেটা জানা, এই জিনিসগুলোই শুধুমাত্র ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই গেল আমাদের ধীবর বৃত্তান্ত নাটক। কারণ কি কোথাও কোনো অসুবিধা আছে ধীবর বৃত্তান্ত বুঝতে? খুলি নোট। এই যে এই হচ্ছে অনুবাদ সত্যনারায়ণ চক্রবর্তী, মানে বইতে লেখা আছে, তর্জমা করা হচ্ছে। ধীবর নাট্যাংশের প্রধান চরিত্র রাজশ্যালক, মানে এটা হচ্ছে নাটকের যে সূচনার আগে তাদের পরিচয়টা দেওয়া, বিষয়বস্তু লিখে দেওয়া আছে। এই যে আমি যেটা বললাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা ছোটখাটো ইনফরমেশন সবটাই আমাদের নোটে দেওয়া রয়েছে। যেমন চরিত্র টোটাল 4টে, রাজশ্যালক, সূচক প্রথম রক্ষী, জানু দ্বিতীয় রক্ষী এবং ধীবর চক্রাবতারের বাসিন্দা। মোট সংলাপ রয়েছে 35টি, গোটা নাটকটা মিলিয়ে। ধীবর বৃত্তান্ত যেটুকু দেওয়া হয়েছে, সর্বাধিক সংলাপ 9টি ধীবর ও শ্যালকের, মানে ধীবর ও শ্যালকের কথোপকথন সব থেকে বেশি হয়েছে। মহর্ষি কর্ণ কে, তপোবন কি? তপোবন হচ্ছে যেখানে শকুন্তলা বড় হচ্ছে। ঠিক আছে, যে রাজা দুষ্মন্তের সঙ্গে গান্ধার বিয়ে হয়, সন্তানের নাম সর্বদমন বা ভরত। যখন দুষ্মন্তের সাথে শকুন্তলা সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তার আগে শকুন্তলার কিন্তু ইয়ে হয়, ছেলে হয়। এটা মাথায় রাখ, যে শকুন্তলার একটি ছেলে হয়েছিল, এইটুকুই, আর কিছু না। রাজা দুষ্মন্ত কে, ঋষি দুর্বাসা কে, প্রিয়ম্বদা কে, মোটামুটি যা যা দরকার সমস্তটাই এখানে কিন্তু দেওয়া হয়েছে। আশা করছি এই নোটটা প্লাস আমাদের যে টেক্সট বই, প্লাস টেক্সট বই কিনলে প্রত্যেকেই হয়তো কিছু সহায়িকা বা এরকম কিছু কিনে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, আমি বলছি নাও থাকতে পারেন, যদি যদি কারোর দরকারও না লাগে কোনো সহায়িকা বইয়ের, তাও আমি বলছি যে টেক্সট যে ভালো করে পড়বে, তার সাথে আমাদের যে এই নোট, যেটা যেটা আহ, আমি এটুকু বলতে পারি যে এইরকম ব্যাপারটা নয় যে চলো এইটা হচ্ছে, এই জায়গাটা আমি রায়ান মার্টিনে পেয়েছি, এই জায়গাটা আমি দেশ পাবলিকেশনে পেয়েছি, এই জায়গাটা আমি অমুকের বইতে পেয়েছি, হ্যাঁ, এই নোটটা প্রান্তিকে রয়েছে। নো, নট দ্যাট। মানে কোনো নোট বই থেকে টুকে দেওয়া, জাস্ট কপি পেস্ট করে দেওয়া, এরকম ব্যাপারগুলো কিন্তু নয়। বেশিরভাগটাই স্যার নিজে হাতে করেন, এবং তাছাড়াও বাকি যারা আছেন, এবং প্রত্যেকটা জিনিস আলাদা করে ডাবল করে চেক করে, কোথাও কিছু বাদ পড়লে সেটাকে শেষ মুহূর্তে হলেও সেটাকে ইনক্লুড করে, সবটা করে কিন্তু সবটা নিজের হাতে তৈরি করা হয়। মানে ব্যাপারটা এরকম না কপি পেস্ট মারো চলো হয়ে যাবে, কপি পেস্ট মারলেই হয়ে যাবে, না। প্রত্যেকটা জিনিস এই যে টেক্সট পড়ে পড়ে ইনফরমেশন নিয়ে নিয়ে একটা একটা করে জিনিসটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ফলে আশা করি মানে একটা সামান্য ধীবর বৃত্তান্ত নাটক থেকে এই এতটা বড় একটা নোট পাওয়া যায়। তো আলাদা করে বইয়ে দাগানোর অবশ্যই দরকার আছে, বইয়ে দাগিয়ে রাখলে অনেক কিছু খুব তাড়াতাড়ি চোখে পড়ে, কিন্তু তার সঙ্গে যদি এই নোটটা থাকে, আশা করি মোর দ্যান এনাফ।
খুব প্রিপারেশনের ক্ষেত্রে আশা করি এর থেকে বাইরে আর কিছু থাকবে বলে মনে হয় না। তবুও যদি থাকে, তবুও যদি আমি বলছি থাকে, তাতেও ধরো এখানে 99% কাজ করে দেওয়া হয়েছে, বাকি 1% যদি তোমার লাগে তুমি করে নেবে, ঠিক আছে? তোমার মনে হলো যে বাট 99% যে তোমার জন্য করে দিচ্ছে পাত্র চেয়ারে, এটুকুই হচ্ছে আমাদের নোটের একটা দিক, যে তোমাকে কোথাও এটা ডাবল চেক করতে হবে না, যে চলো এটা না এখানটাতে ভুল মনে হচ্ছে, একবার ডাবল চেক করে নিই। যতদূর জানি নেই, কারণ এটা নিজেই ডাবল ট্রিপল চেক হয়ে এসছে। একজন কাজ করছে, একজন মেলাচ্ছে, একজন আবার বই খুলে দেখছে, যদি কোথাও ভুল মনে হয় আবার ই করছে, এই কারণে। ঠিক আছে, চল নেক্সট আমরা যাই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। ভারী মজার টেক্সট। কার লেখা? মুকুন্দরাম। ঠিক আছে, আমরা যেটাকে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এত বড় একটা নামে পড়ে অভ্যস্ত, তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দরামের লেখা। আশা করছি যদি বা কেউ একেবারে ক্লাসে নতুন হয়ে থাকে, আচ্ছা ধীবর বৃত্তান্ত এই যে পড়ালাম বা এই যেটুকু আলোচনা হলো, এই স্বল্প সময়ের ক্লাসে যেটুকু আলোচনা হলো, সেটুকু নিয়ে কারোর কি কোনো প্রশ্ন আছে? কেউ কি কিছু বলতে চায়? না ম্যাম। না ম্যাম। বেশ বেশ, ঠিক আছে। এবার আমরা আসি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে। এটা আমি একটু চেষ্টা করব পড়িয়ে দেওয়ার, যাতে কেউ নতুন হলেও যাতে তার কোনো অসুবিধে না থাকে। কলিঙ্গ দেশ কি? কলিঙ্গ দেশ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্য, সেটাকেই আগে কলিঙ্গ দেশ বলা হয়। কলিঙ্গ বরাবরই খুব উন্নত দেশ, খুব মানে শিক্ষায় দীক্ষায় উন্নত দেশ, এবং সেখানে মানুষজন অনেক বেশি মানে যে জায়গাটা ভালো, তো অবভিয়াসলি সেখানে কাছাকাছি মানুষ থাকতে চাইবে। যেমন আমরা ইতিহাসে পড়েছি নদীমাতৃক সভ্যতা, নদীমাতৃক মানে নদীর ধারেই সমস্ত সভ্যতাগুলো আগে গড়ে উঠলো। কেন? যেখানে কাছাকাছি নদী রয়েছে সেখানেই আগে সভ্যতা গড়ে উঠলো, কেন? জাস্ট বিকজ অফ অ্যাভেলেবিলিটি। এই অ্যাভেলেবল সমস্ত কিছু সেই কারণে, কারণ জলবায়ু সুন্দর, আবহাওয়া সুন্দর, নদীর ধারে মাটি পাওয়া যাচ্ছে, ফসল ফলানোর সুবিধে, বাড়িঘর করার সুবিধে, ঘন জনবসতি গড়ে উঠছে খুব তাড়াতাড়ি, এবং মানে বৃষ্টিপাত বা রোদ সমস্ত কিছু ফসলের জন্য ভালোভাবে পাওয়া যাচ্ছে। জীবন ধারণের জন্য মানুষের এর থেকে বেশি কিছু দরকার ছিল না, যে কারণে পৃথিবীর সমস্ত উন্নত সভ্যতাগুলো আহ নদীর ধারেই গড়ে উঠেছে, এবং নদীর ধারেই সমস্ত, এবং যতগুলো আমি বলছি যতগুলো উন্নত শহর পাবে, যাদেরকে আমরা উন্নত শহরের তকমা দিতে পারি, সেই সমস্ত উন্নত বেশিরভাগ শহর বা যারা উন্নতি করে চলেছে বা জনবসতি বেড়ে চলেছে, এরকম বেশিরভাগ শহরই দেখবে সেই শহরের মধ্যে দিয়ে নদী গেছে। ঠিক আছে, এখনো পর্যন্ত এই ট্রেন্ডটাই রয়েছে, মানে আমাদের দেশ নদীমাতৃক দেশ হওয়ার জন্য, যেখানে গঙ্গা আছে, যেখানে গঙ্গার শাখা নদী উপনদী যাই থাক না কেন, হুগলি ভাগীরথী যাই থাক না কেন, সেটাই কিন্তু সেই শহরকে সেই রাজ্যকে যথেষ্ট বেশি হেল্প করেছে উন্নতি করার জন্য। নদী একটা বিশাল বড় জায়গা, ঠিক আছে? তো কলিঙ্গ দেশের ক্ষেত্রেও সেই রকমই ছিল। কলিঙ্গ দেশ সমস্ত দিক দিয়ে আহ খুব মানে উন্নত একটি দেশ ছিল, তো যে কারণে আহ কলিঙ্গ দেশে প্রচুর 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 মানুষজন। কলিঙ্গ দেশ আমরা আগে নিয়ে আসছি, কারণ মুকুন্দরামের লেখা চণ্ডীমঙ্গল। আশা করি যদি বা কেউ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নাও পড়ে থাকে, ক্লাস 9 এর সিলেবাস নাও পড়ে থাকে, তাহলেও হয়তো বা চণ্ডীমঙ্গলের গল্প প্রত্যেকের কাছেই কম বেশি জানা। চণ্ডীমঙ্গল কার লেখা? মঙ্গল কাব্যের ধারায় একটি বিশেষ কাব্য চণ্ডীমঙ্গল, একদম মধ্যযুগীয় কাব্য, ফলে
সেখানকার ভাষাও মধ্যযুগীয় বাংলা ভাষা। তো চণ্ডীমঙ্গল কাব্যে মূলত দুটি খণ্ড আমরা পাই, আর্কিটিক খণ্ড আর বণিক খণ্ড। আর্কিটিক খণ্ড আর বণিক খণ্ড, একটাতে পাই আমরা ওই শ্রীমন্ত লহনা খুলনা এদের কাহিনী, আর ইয়েতে আমরা পাচ্ছি কি যেন বলে, আর্কিটিক খণ্ডতে পাচ্ছি কালকেতু ফুল্লরার উপাখ্যান। ঠিক আছে, কালকেতু ফুল্লরার যে গল্প সেটা পাচ্ছি কালকেতু ফুল্লরার হাত দিয়ে দেবীচণ্ডীর পুজো পাওয়ার গল্প। কালকেতু ফুল্লরার আর আমি আলাদা করে পরিচয়ে যাচ্ছি না। কালকেতু ফুল্লরা শুধু জানো যে স্বর্গ থেকে তারা নেমে আসছে দেবীচণ্ডীর পুজো করার জন্য। ঠিক আছে, আপাতত আমি এটুকুই বললাম, যেহেতু বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আপাতত কিছু না। আচ্ছা, তো কালকেতু ফুল্লরা কি করছে? কালকেতু ফুল্লরা খুবই গরিব আর কি। হ্যাঁ, ওই ইয়ে করে, পশু শিকার করে, পশু শিকার করে মাংস বিক্রি করে মোটামুটি তাদের সংসার চলে। কালকেতু ফুল্লরা এভাবেই সংসার চালায়। তো একদিন কালকেতু ফিরে এসছে, কিছুই পায়নি, বন জঙ্গলে কিছুই পায়নি। কিছুই না পেয়ে তখন একটা গোসাপ ধরে এনেছে, যেটাকে স্বর্ণগধিকা বলছে। সোনালী রঙের একটা গোসাপ পেয়েছে, সেটাকেই ধরে এনেছে। তো সোনালী রঙের সেই গোসাপ রেখে হাত মুখ ধুতে গেছে। ফুল্লরা ঘরে এসে দেখছে সোনালী রঙের গোসাপ অলরেডি একটা ষোড়শী সুন্দরী কন্যা হয়ে গেছে। দেখে তো ওর মাথায় হাত, কি হলো ব্যাপারটা? এখানে একটা মেয়ে কেন? তাহলে কি কালকেতুর এর সাথে কিছু আছে? ফুল্লরাকে তাড়িয়ে ঠাড়িয়ে দেবে এরকম একটা ব্যাপার। তো তখন আবার সেই মেয়েটি জানায় যে তার স্বামী তাকে নিজ গুণে বেঁধে এনেছে, আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজ গুণে। খুব পড়ে অভ্যস্ত আমরা এই লাইনটা। হুম, তো তার স্বামী নিয়ে এসছে। তখন তো ফুল্লরা আরো ভয় পেয়ে গেল যে বনে গিয়ে এরকম একটা মেয়েকে নিয়ে এসছে, কি করে হলো ব্যাপারটা? দিয়ে তখন ফুল্লরা তার ১২ মাসের দুঃখের কাহিনী শোনালো। খুবই দুঃখে কষ্টে তার দিন কাটে। মানে এত দুঃখ, এত দুঃখ, এত দুঃখ, মানে অত দুঃখ একটা মানুষের জীবনে থাকলে মানুষ তো মরেই যেত। হ্যাঁ, তো অত দুঃখের কথা শোনালো, তাতেও মেয়েটি যায় না আরকি। প্রচন্ড কষ্ট করে ফুল্লরাকে সংসার চালাতে হয়। আ সেই সবেও মেয়েটি ভয় পাচ্ছে না। মেয়েটি তবুও মানে নিশ্চুপ বিহ্বল তাকিয়ে আছে আরকি। দিয়ে তখন ফুল্লরা কালকেতুকে জিজ্ঞেস করে যে, "কি ব্যাপার? মেয়েটি এখানে কেন? কি এনেছো কেন?" এরকম একটা ব্যাপার আরকি। কালকেতু বুঝতে পারে না কি হলো। আনলো গোসাপ, হয়ে গেল স্বর্ণগথিকা, হয়ে গেল মেয়ে। কালকেতু তখন দেখতে আসে, যথারীতি সেখানে সেই মেয়েটি থাকে না। তার জায়গায় পড়ে থাকে বেশ কিছু ধন সম্পদ, ওই ঘোড়া মোহর, এই সমস্ত কিছু। এবং তার আদেশ পায় যে এখান থেকে দূরে গিয়ে ইয়েতে কি যেন বলে, গুজরাটে নতুন নগর পত্তন করতে, মানে নতুন শহর গড়ে তুলতে, এবং সেই শহরে সেখানে তারা দুজন সুখে শান্তিতে থাকবে, এটুকু অ্যাসিওর করলেন দেবীচণ্ডী। আর তার সঙ্গে তারা যেন সেখানে দেবীচণ্ডীর পুজো প্রচলন করে, মানে তারা পুজো করলে বাকি সকলের বিশ্বাস হবে যে দেবীচণ্ডী তাদের, মানে তাদের জাতের বা তাদের সময়ের একজন দেবী, এবং তাকে পুজো করা প্রয়োজন, তাকে পুজো করলে তিনি তুষ্ট হলে এরকম অনেক ভালো কিছু হতে পারে, এইরকম। ঠিক আছে, আচ্ছা, তো সেটাই হলো। কালকেতু ফুল্লরা ওই সাতভরা ধন মোহর সব নিয়ে গেল, নগর তৈরি হলো। কিন্তু নগর তৈরি হলে তো হলো না, নগর তৈরি হতে গেলে তো নগরে মানুষজন লাগবে, নাহলে কার রাজা হয়ে কালকেতু বসে থাকবে? হুম, কার রাজা হওয়ার হয়ে আর কি কালকেতুকে দরকার। তো তখন কালকেতু ফুল্লরা আবার আর কি দেবীচণ্ডীর কাছে আবেদন জানায় যে নগর তো তৈরি হলো, শহর তো তৈরি হলো, তাহলে একটু মানুষজন যদি না আসে তাহলে আমরা কি করব এবং কার মধ্যে পুজো প্রচলন করব? তখন দেবীচণ্ডী এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু করলেন। ঝড় বৃষ্টি শুরু করলেন হচ্ছে দেবীচণ্ডীর কথায়। আহ দেবরাজ ইন্দ্র সেখানে ঝড় বৃষ্টি শুরু করলেন। তারপরে হচ্ছে নদ-নদী প্রচন্ড বেগে বইতে শুরু করলো। তারপরে হচ্ছে হনুমানজি, যে হনুমানজিকে আমরা পুজো করি, তিনি আর কি দেবীচণ্ডীর আদেশে এসে
সমস্ত বড় বড় অট্টালিকা টট্টালিকা সব ভেঙে একদম খান খান করে দিলেন। একদম চারিদিকে একদম বন্যা বিধ্বস্ত প্লাস ভূমিকম্প, মানে এরকম যদি কোনো পরিস্থিতি দেখা যায় তাহলে সেরকম একটা পরিস্থিতি তৈরি হলো কলিঙ্গ দেশে। এবং ফলে ৭ দিন ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে এবং মারাত্মক পরিস্থিতি তৈরি হয়ে গেল কলিঙ্গ দেশে। তখন এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির জন্যে সেখানকার প্রজারা প্রাণ ভয়ে পালিয়ে এই গুজরাট নগরীতে এসে আশ্রয় নিতে বাধ্য হলো। এই যে মানুষজন কলিঙ্গ থেকে পালিয়ে আসছে গুজরাট নগরীতে, তারই প্রেক্ষাপট হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। ঠিক আছে, মানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি প্রেক্ষাপট হচ্ছে গুজরাট নগরী পত্তনের জন্য মানুষ প্রয়োজন। দেবীচণ্ডী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ঘটিয়ে গুজরাট নগরীতে মানুষ নিয়ে আসার একটা প্রচেষ্টা করেছেন। ওকে, তো সেই ঝড় বৃষ্টিতে কি কি হলো একটু বই খুলে, টেক্সটটা বোধহয় তোমাদের সামনে থাকলে আর একটু ভালো হতো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মধ্যযুগীয় বাংলা ভাষা, ফলে বেশ কিছু শব্দ আমরা এরকম পাবো যে শব্দগুলোর হয়তো মানেটা একটু কঠিন লাগলেও লাগতে পারে। ঠিক আছে, এক মিনিট। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে একটা শব্দবন্ধ দিয়ে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কইল মানে পড়িল, কইল মানে পড়িল। লিখতে থাকি। দুবার ব্যবহৃত হয়েছে মেঘে কইল অন্ধকার, দুবার ব্যবহৃত হয়েছে। তারপরে কি বলছে, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। এমন অন্ধকার করে এসেছে, মানে এত কালো মেঘ করে এসেছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সবে সূচনা হচ্ছে, শুরু হচ্ছে। তো ঝড় বৃষ্টির শুরুতেই কি হয়, প্রথমে মেঘ ডাকে। আজকে একটা ভালো ব্যাপার হয়েছে, এখানেও ঝড় বৃষ্টি হচ্ছে। তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়ানোর আগে আমাদের বঙ্গদেশে ঝড় বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো বেশ কালো করে মেঘ করে এসছে, প্রচন্ড কালো মেঘ, এত কালো মেঘ, এত অন্ধকার যে মানুষজন নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না, নিজের হাত পা দেখতে পাচ্ছে না, এত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এবং সব থেকে বড় কথা, এখনকার দিনের মতো তো ইলেকট্রিসিটি ছিল না, ফলে প্রশ্নই ওঠে না আর কি, মানে চারিপাশটা যদি এরকম কালো মেঘে ঢেকে যায় তাহলে খুব স্বাভাবিক একটা জিনিস যে হয়তো মানুষজন নিজেরাও নিজেকে দেখতে পাবে না। হ্যাঁ, মানে সেখানে সন্ধ্যেবেলা রাত্রিবেলাতে যেরকম পরিস্থিতি হতে পারে, মেঘেও সেই রকম পরিস্থিতি গিয়েই দাঁড়িয়েছে। ঠিক আছে, ফলে এটা ভাবার কিছু নেই যে মানে অতিরিক্ত লেখা হয়েছে, মানে অতিরিক্ত লেখা হয়নি, আমাদের বাড়িতে ইলেকট্রিসিটিটা চলে এসেছে বলে আমরা ব্যাপারটাকে অনুধাবন করতে পারি না। হুম, আচ্ছা, ঈশান কোণে উড়িল মেঘ, সঘনে চিকুর। ঈশান কোণ মানে উত্তর পূর্ব, নর্থ ইস্ট। ঈশান কোণে উড়িল মেঘ, সঘনে চিকুর। সঘনে চিকুর মানে হচ্ছে প্রচন্ড জোরে আর কি বিদ্যুৎ টিদ্যুৎ চমকাচ্ছে। আর একটা কি হলো, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। এই যে ঈশান কোণে, ঈশান কোণে কি হয়েছিল, ঈশান কোণে মেঘ উড়লো আর সঘনে চিকুর মানে প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম কিছু একটা। আর যখন উত্তর কোণের কথা বলা হয়েছে, উত্তর পবনের কথা বলা হয়েছে, তখন কি হচ্ছে, মেঘ ডাকে দূর দূর। মেঘ ডাকছে, প্রচন্ড জোরে জোরে মেঘ ডাকছে। ঠিক আছে, এই যে আমি এটা কেন বলে দিলাম, কারণ অনেক সময় ক্লাস 9 যখন দেওয়া হয় আমাদেরকে দিতে কোনো অসুবিধেই নেই আর কি, কোনো জায়গায় থাকে। তো অনেক ক্ষেত্রে দেয় যে ঈশান কোণে মেঘের অবস্থা, উত্তর পবনে মেঘের অবস্থা। ঠিক আছে, বা হয়তো একটা লাইন দিয়ে দিল, দিয়ে এর পরবর্তী লাইনটি হলো। সেক্ষেত্রে কবিতা মুখস্থ করতে হয়, কিন্তু আশা করি নোট থাকলে কবিতা মুখস্থ করার দরকার পড়বে না। যদি কারোর মনে হয় করে নেবে করে নেবে, এক পাতার কবিতা। আগে আমরা কত বড় বড় কবিতা মুখস্থ করতাম। আচ্ছা, এরপরে কি আছে, নিমিষেকে জোরে মেঘ, গগন মন্ডল চারি মেঘে বরিশে মুষলধারে জল।
চারি মেঘের নাম দেওয়া আছে। হ্যাঁ, চারি মেঘ, সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। এই 4 ধরনের মেঘ থেকে মনে হচ্ছে সেই মুষলধারে জল পড়ছে, মানে এত জল যে মানে মনে হচ্ছে চারদিকের মেঘ থেকে এত জল আসছে, এত জল। 7 দিন ধরে কনস্ট্যান্ট বৃষ্টি হলে যেরকম হতে পারে আর কি, যতটা পরিস্থিতি খারাপ হতে পারে ঠিক ততটাই। নিমেষেকে জুড়ে মেঘ গগনমণ্ডল, এবং চারিপাশে মেঘ একদম মানে নিমেষের মধ্যে গোটা গগনের, গোটা আকাশে আর কি, গগনমণ্ডল মানে পুরো আকাশে মেঘ একদম ছেয়ে গেল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ, প্রলয় গুনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কলিঙ্গে উড়িয়া মেঘ, প্রচন্ড জোরে জোরে মেঘ ডাকছে, প্রচন্ড জোরে কলিঙ্গতে আর কি মেঘ উঠছে এবং মেঘ ডাকছে। আর প্রলয় গুনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, এবং প্রজারা যারা আছে, মানুষজন যারা আছে, তারা তো খুব বুঝতে পারছে যে এইবার কপালে দুঃখ আছে, মানে প্রচুর বৃষ্টি হবে, প্রচুর মানে বৃষ্টি হবে, এই কথাটা ভেবেই প্রজাদের এবার ভয় লাগছে। ঠিক আছে, আচ্ছা। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবনচারী প্রজা দিল রড়। রড় পালানো, পালানো বা ছুটে পালানো। ঠিক আছে, যে প্রচন্ড জোরে জোরে হুড় হুড় দূর দূর করে আর কি ঝড় বইছে, প্রচন্ড জোরে জোরে ঝড় বইছে, এবং বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল। বিপদ দেখে প্রজা আগেই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। যদি মানে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন তো হতে পারে না যে এরকম যে প্রাকৃতিক দুর্যোগ হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, তো সেই দুর্যোগ থেকে প্রজা আগেই, কিছু কিছু প্রজা আগেই সেখান থেকে পালিয়ে গেল। আর কি কি হচ্ছে, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। হরিৎ মানে কি? সবুজ। এমন ঝড় হচ্ছে, মানে প্রথমে ঝড় তারপর তো বৃষ্টি হবে, তো যা ছিল হরিৎ মানে যা কিছু সবুজ শস্য ছিল সব ধুলো বালিতে ভরে গেল, এত ঝড় এত ধুলো উঠছে। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, এবং শস্য সমস্তটাই কতক্ষণ কতক্ষণ সহ্য করবে, ওই ঝড়ের দাপট কতক্ষণ সহ্য করবে। ফলে সমস্ত শস্য একদম উল্টে পাল্টে পড়ে গেল, এবং তা দেখে প্রজা আরো বেশি ভয় পেয়ে গেল। শস্য নেই, বাড়ি ঘরের এই অবস্থা, চারপাশের প্রকৃতির এই অবস্থা, তাহলে আমরা বাঁচবো কি করে? এই দুর্যোগটা যদি কেটেও যায় তারপরে আমরা কি দিয়ে উঠে দাঁড়াবো? ঠিক আছে, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারদিকের চারটে যে মেঘের কথা বলা হয়েছে এখানে, অষ্ট গজরাজ। অষ্ট গজরাজ বলা হয় যে এই 8টি হাতি নাকি আমাদের পৃথিবীকে এই 8 দিক থেকে ধরে রেখেছে। তো মনে হচ্ছে এই হাতি সুর দিয়ে সেই জল দিচ্ছে। ঠিক আছে, এই অষ্ট গজরাজের মধ্যে কারা কারা আছে? ঐরাবত আছে, পুণ্ডরিক আছে, বামন আছে, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম, সুপ্রতীক। এটা আমি কেন লিখছি? লিখছি এই কারণে, কারণ এগুলো মুখস্থ। এখন কথা হচ্ছে, কেউ যদি চায় ক্লাসে পড়া শুনতে শুনতে নোট নেওয়া, নিতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি ভাবে নোট নেবো না, আপাতত আমি শুনবো, আমাদের নোটেই সমস্ত কিছু দেওয়া রয়েছে। যারা আমাদের ক্লাসে আমাদের সাথে জয়েন করছে বা করবে, ভবিষ্যতে করবে, তারা এই সমস্ত কিছু পেয়ে যাবে, তাদের আলাদা করে নোট নিতে হবে। ঠিক আছে, আচ্ছা। কি হলো? অষ্টগজরাজ চারিদিক থেকে জল দিচ্ছে। আর কি হচ্ছে? সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, সরি, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। ব্যঙ্গ তর্কাবাজ মানে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছে, এত বাজ পড়ছে, হচ্ছে ব্যাঙ লাফাচ্ছে। ব্যাঙ লাফালে দেখবে টাক 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 করে লাফিয়েই চলে, তো সেই রকম মনে হচ্ছে ব্যাঙ লাফানোর মতো, এরকম ব্যাঙ লাফানোর মতো বাজ পড়ে চলছে, থামছে না জিনিসটা। পুরিকর্ষ মানে সমান বরিশে জলধারা, জলে মহি একাকার, পথে হইল হারা। মহি মনে হচ্ছে হাতি সুর দিয়ে জল ঢাললে যত জল হবে সেই রকম জলধারা আসছে। আর চারিদিক মানে পৃথিবী, মহি বলতে পৃথিবী, কিন্তু আসলে সে কলিঙ্গ দেশকে বোঝানো হয়েছে, এবং চারদিকে এত জল যে মনে হচ্ছে যে চারদিকের পৃথিবী যেন একদম সেই জলে হারিয়ে গেছে, পৃথিবী কিচ্ছু দেখা যাচ্ছে না।
ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। এত মেঘের গর্জন হচ্ছে, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে লোক, সোঙরে সকল লোক যে জৈমিনী। সোঙরে মানে স্মরণ করে। আচ্ছা, তো জৈমিনী নামে একজনকে আমরা পাচ্ছি, জৈমিনী ঋষি, যিনি জৈমিনী সম্পর্কে পুরো ডিটেইলিং নোটে দেওয়া আছে। কিন্তু তার আগে যেটা জেনে রাখো শুধু যে জৈমিনীকে বজ্রপাত নিবারক ঋষি হিসেবে ধরা হয়, এবং বলা হয় যে জৈমিনীকে স্মরণ করলে নাকি যে প্রচন্ড যদি বাজ পড়ে তাহলে নাকি সেটা থেমে যায়, মানে উনি বজ্রপাতকে নিবারণ করার ক্ষমতা রাখেন আলাদাই। হ্যাঁ, এই নাম স্মরণ করলে বজ্রপাত নিবারিত হয়। তো যাই হোক, সবাই জৈমিনীকে স্মরণ করছে, এবং পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। কখন সন্ধ্যা হচ্ছে, কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না, কারণ সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ মেঘ করে আছে। হুর হুর দূর দূর শুনি ঝন ঝন, দেখিতে না পায় কেহ রবির কিরণ। এই জায়গাটায় একটা কথা বলি। একটু আগেই তোমরা হুর হুর দূর দূর শুনলে, তাই তো? এইটাতে শুনলে কি, হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রথ। এটা একটা লাইন। দুই, হুর হুর দূর দূর, হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেউ রবির কিরণ। এই যে দুটো লাইন আমি কেন বললাম, যে এই যে বললাম যদি পরবর্তী লাইন লিখতে দেয় মুশকিল, হুর হুর দূর দূর মনে রাখলেই কিন্তু হবে না। হুর হুর দূর দূর দু জায়গাতেই ব্যবহার করা হয়েছে। একটা কিসে ব্যবহার করা হয়েছে? একটা ব্যবহার করা হয়েছে ঝড়ের জন্য, আর একটা ব্যবহার করা হয়েছে শুনি ঝনঝন, চারিদিকে সবকিছু ঝনঝন ঝনঝন করে পড়ে গেলে যেরকম একটা আওয়াজ, ঝড়ের কারণে, সেই কারণে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আর একটা কথা, সেটা হচ্ছে হুর হুর দূর দূর বহে ঘন ঝড়ের পরের লাইন হচ্ছে বিপাকে ভবনচারী প্রজা দিল রথ, আর হুর হুর দূর দূর শুনি ঝনঝনের পরের লাইন হলো না দেখিতে পায় কেহ রবির কিরণ। বোঝা গেছে? এই টেকনিক্যাল জিনিসগুলো আমাদের এই এসএলএসটি পরীক্ষার জন্য ভীষণভাবে দরকার। ওকে, আর একটা জিনিস, যখন আমরা শুরু করলাম তখন আমরা পেলাম দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। কি লাইনটা পেলাম? দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কিছুক্ষণ পরে আমরা পেলাম না পায় দেখিতে কেহ রবির কিরণ। বোঝা যাচ্ছে? যদি জাস্ট এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু এই ড্যাশটা বদলে যায়। বোঝা যাচ্ছে? দেখিতে না পায় কেহ, না পায় দেখিতে কেহ, এই দুটো যদি ড্যাশ দিয়ে দেয়, যদি দেয় শূন্যস্থান পূরণ করো, তাহলে কতখানি ঘাঁটতে পারে এই জায়গাটা বুঝতে পারছো? এই যে ছোট ছোট জায়গাগুলো, এই ছোট ছোট জায়গাগুলো সবসময় পড়বে বা পড়ার সময় মাথায় রাখবে। ঠিক আছে, আর নোটে আলাদা করে এগুলোকে হাইলাইট করে দেওয়া হয়েছে। আমি যখন পড়ানো শেষ হয়ে যাবে তখন আমি নোটটাতে দেখিয়ে দেবো। হ্যাঁ, যেগুলো আলাদা করে হাইলাইট করে দেওয়া হয়েছে এই কারণে, কারণ যদি একবারও কেউ নোটটা উল্টায় তাতেও যেন তার চোখে পড়ে। আচ্ছা, গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, না জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্তচারী, এই প্রশ্নটা আর কি আমি খুব দিতে দেখেছি, যে গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, মানে ভুজঙ্গ, ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। তো সাপ গর্তে থাকে, গর্ত থেকে সাপের উঠে আসার কি কারণ হতে পারে? সাপের উঠে আসার কারণ হচ্ছে গর্তগুলোও জলে ভরে যাচ্ছে, এবং বুঝতে না পেরে ওরা জল স্থল বুঝতে না পেরে আর কি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। কি করবে? গর্তে জল পড়ে রয়েছে, গর্তে জল ভরে রয়েছে, ফলে সাপ গর্ত থেকে বেরিয়ে এসে বুলে জলে ঘুরে বেড়াচ্ছে, যেখানে যেখানে পারছে ও ঘুরে বেড়াচ্ছে, ওর কিছু করার নেই অ্যাজ সাচ। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা দেয় যে গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, এর কারণ কি? কারণ হচ্ছে এরকম বহু কিছু দেওয়া হয়। কারণটা হচ্ছে যে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, কিংবা যেটা এখানে লেখা আছে না জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, কারণ কলিঙ্গ মণ্ডলে জলস্থল বোঝা যাচ্ছে না। 3 নম্বর ধরো যে কারণ এত চারিদিকে মেঘ করেছে কেউ কারোর রঙ্গ দেখতে পাচ্ছে না। তারপরে এই লাইনটা খুব দেয়, যে জলে মোহি একাকার পথে হইল হারা, মানে চারিদিকে পৃথিবী আর কি জলে ভরে গেছে এবং পথঘাট চেনা যাচ্ছে না। তো কোনটা এক্সাক্ট লাইন হতে পারে? মানে ভুজঙ্গ জলে ঘুরে বেড়ানোর কারণটা কি হতে পারে? কারণটা হচ্ছে এই একটাই, কারণ জলস্থল বোঝা যাচ্ছে না। বাকিগুলো কিন্তু কারণ অবশ্যই, কিন্তু এক্সাক্ট কারণটা নয়, কারণ এই লাইনটার পরে এই লাইনটাই রয়েছে।
ঠিক আছে? তো ছোট ছোট জায়গাগুলো খেয়াল করানোর জন্যই আমার এই কবিতাটা মনে হলো যে একটা একটা করে ধরে ধরে জিনিসগুলো পড়ানো এবং দেখিয়ে দেওয়া উচিত। আচ্ছা, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য, হেজ্জা গেল ঘর। এবং 7 দিন ধরে এমন ঝড় বৃষ্টি হলো যে যা কিছু শস্য, মানে ঘরে যা কিছু শস্য ছিল সেই সমস্ত কিছু হেজ্জা গেল। হেজ্জা গেল মানে হেজিয়ে যাওয়া, মানে নষ্ট হয়ে যাওয়া বা নষ্ট হওয়া। হ্যাঁ, মানে এটা আমি কেন বলছি, এই হেজ্জা কথাটা আমরা পেয়ে অভ্যস্ত, আমরা এই হেজিয়ে যাওয়া কথাটা আমরা পেয়ে অভ্যস্ত। কোথায় বলতো, যেখানে আমরা ধরো সব বন্ধুদের সাথে কথা বলছি বা এরকম কিছু একটা করছি, কেউ একটা জিনিস নিয়ে বকেই চলেছে, তখন আমরা এই কথাটা খুব বেশি বলি, হ্যাঁ যাস না তো কানের কাছে, একই জিনিস নিয়ে বলি। তো এই কথাটা খুব শুনে অভ্যস্ত। তো শস্য সেরকম হেজিয়ে গেছে, মানে আর সেটার কিছু নেই, পুরোটাই নষ্ট হয়ে গেছে আর কি। কেন? আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। কেন? কারণ নিরন্তর 7 দিন বৃষ্টি নিরন্তর। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, এটার কারণ কোনোভাবেই মানে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ নয়, পথে মহি একাকার, মানে সরি জলে মহি একাকার পথে হইল হারা, এর কোনোটাই নয়। ঠিক আছে? এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। মেঝাতে পড়ায় শিল বিদরিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্র মাসে তাল হয়, সেই তাল দিয়ে আমরা তালের বড়া করি, সেই তালের বড়া আমরা খাই। কিন্তু প্রশ্ন হলো যে তাল যতটা বড় হয়, বেশ এত বড় বড় তাল, বেশ সুন্দর দেখতে, তো সেই তত বড় তালের মতো বড় শিল পড়ছে, ফলে ঘরের চাল ফুটো করে, কতটা ভারী যদি একটা জিনিস উপর থেকে নিচে পড়ে, যাদের যাদের ছোটখাটো ঘর বাড়ি, আমাদের মতো সিমেন্টের ঘর বাড়ি তখন থোড়াই ছিল, এবার চাল ফুটো করে ঘরের মধ্যে সেই এত বড় বড় তালের মতো শিল পড়ছে, এবং যেটা দেখে মনে হচ্ছে যে ভাদ্র মাসে পড়ে থাকা তাল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, পেয়ে কি করেন? মঠ অট্টালিকা ভেঙে খান খান করেন। চারিদিকে বহে ঢেউ, পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা কলে দলমল। এবং পর্বতের মতো বড় বড় ঢেউ আর কি বইতে থাকে, এবং ঘরগুলো তার অত জল ঝড় বৃষ্টির মধ্যে ঘর বাড়িও থাকতে পারছে না, এবং ঘর বাড়ি তার মধ্যে দলমল করছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান, শ্রী কবি কঙ্কর। লাস্টেটা তো ভনিতা জানো। আচ্ছা, এখানেও চণ্ডীর আদেশ আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ পেয়েছিলেন বীর হনুমান, চণ্ডীর আদেশে ধাইছে বা বইছে নদ নদীগণ। ঠিক আছে? চণ্ডীর আদেশে ধাইছে নদ নদীগণ, চণ্ডীর আদেশে চণ্ডীর আদেশ পাচ্ছে বীর হনুমান। তো আশা করছি যে ছোটখাটো জায়গাগুলো ছিল, সেই ছোটখাটো জায়গাগুলো আমি যতটা সম্ভব হলো, যতটা আমার চোখে পড়লো, ততটা আমি বলে দিলাম। এখন আমরা একটু নোটে যাই, তাহলে কিছু 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 জায়গা আর ওখানে একটা ক্লিয়ার হবে। এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তী। কবি সম্পর্কে এখানে দেওয়া আছে, মেদিনীপুরের আরারা গ্রামের জমিদার বাঁকুড়া রায় পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন। আচ্ছা, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য রচিত কবে হয়েছিল সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত পাওয়া যায়, সেগুলো দেওয়া হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্যে দুটি কাহিনী, আকিটিক খণ্ড বা ব্যাধ খণ্ড যেটা কালকেতু উপাখ্যান, এবং বণিক খণ্ড যেটাকে বলা হচ্ছে ধনপতির উপাখ্যান, যেটা শ্রীমন্ত লহনা খুল্লনার কাহিনী। রচনা সম্পর্কে, অর্থাৎ আমরা যেটা পড়ছি কলিঙ্গ দোষে ঝড় বৃষ্টি, সেখানে প্রচুর এই যে আমি যে সমস্ত টিকাগুলো লিখলাম আর কি, সেই টিকাগুলোর বেশিরভাগটাই এখানে দেওয়া হয়েছে, সবটাই প্রায় এখানে দেওয়া হয়েছে, তার থেকে বেশি দেওয়া হয়েছে। সম্বর্তাবত পুষ্করদ্রোণ, 4 রকমের মেঘ, তারপরে হচ্ছে অষ্টগজরাজের নাম, ব্যঙ্গতর্কাবাজ, পরিচ্ছন্ন, পূর্বমীমাংসা কি, যা কিছু আছে সমস্তটাই এখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, আর একটা আমি বললাম যে অষ্টগজরাজ পৃথিবীকে যে 8 দিক থেকে যে ধরে রেখেছে, ঠিক আছে, সেই 8 দিকের যে গজরাজ যে 8 দিক থেকে যে ধরে রেখেছে, সে কোন দিকে কোন গজরাজ ধরে রেখেছে সেইটা এখানে দেওয়া হয়েছে, যে উত্তর দিকে সার্বভৌম, ঈশান দিকে সুপ্রতীক, পূর্ব দিকে ঐরাবত, তারপরে অগ্নির দিকে পুণ্ডরিক, দক্ষিণ দিকে বামন। এই যে একটা খুব
সাধারণ জিনিস যেটা হয়তো আমরা প্রত্যেকেই বাদ দিয়ে চলে যাই বা হয়তো মাথায় রাখার চেষ্টাই করি না, সেটাকেও কিন্তু নোটে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় এত বড় একটা ছক যদি কোনো নোটের মধ্যে দেওয়া থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই সেটা সকলের চোখে পড়ার কথা। যতটুকু পড়ালাম পাঠ্যাংশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সেই সবটাই এখানে দেওয়া হয়েছে। যে এই যে ঈশান কোণে চিকুর শখনে উঠলো, আর কবিতার উত্তর পবনে দুরু দুরু মেঘ ডাকার কথা আছে। ঠিক আছে, এই যে ছোটখাটো কারণগুলো, ছোটখাটো জায়গাগুলো যে বললাম। এই যে প্রজা দিল রড, রড মানে মনে রাখুন রড একটি দেশি শব্দ। বজ্রপাতের উপমা হিসেবে এসছে ব্যাঙের লাফিয়ে চলে, ব্যাঙ যেভাবে লাফিয়ে লাফিয়ে চলে সেইভাবে বাজ পড়ছে। আচ্ছা, যে কটা আমি বললাম, কবিতায় উল্লিখিত মাস হচ্ছে ভাদ্র, বীর হনুমান দেবীচণ্ডীর আদেশ পান। কবিতায় ভণিতা আছে এই যে প্রায় মিল আছে এরকম চরণ, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, না পায় দেখিতে কেহ রবির কিরণ। প্রায় মিল আছে এরকম চরণ, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। ঠিক আছে, ফলে বুঝতেই পারছো যে এই নোটগুলো যদি থাকে কারোর কাছে, আশা করি না পরীক্ষার সময় খুব বিশাল কিছু অসুবিধা হবে। ঠিক আছে, এবং এর পরেও যদি কেউ চায় আলাদা করে আরো নোট করা, সেই সমস্ত কিছু তো তার নিজের হাতে রয়েইছে। 100% সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে, একদম তুমি শুধু বই পড়বে আর পরীক্ষা দিতে যাবে। এটা কলকাতা ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে না যে একদম মানে সমস্ত কিছু সাজেশন দিয়ে দেওয়া আছে, পড়ে গেলেই কমন। হ্যাঁ, মানে কলকাতা ইউনিভার্সিটি বললাম বলে কেউ আবার ইয়ে করো না, মানে আমার ইউনিভার্সিটি বলে আমি বললাম, এবার যদি কেউ অন্য ইউনিভার্সিটিতে পড়ো তাহলেও তাই। আমরা যারা মাস্টার্স করেছি, গ্রাজুয়েশনে পড়েছি, তারা প্রত্যেকেই এই মানে কি বলবো, একটা সাজেশন বেসড পড়াশোনা করে খুব অভ্যস্ত। এই কটা পড়ে গেলে আসবেই আসবে, আমরা বলছি না এই কটা পড়ে গেলে আসবেই আসবে, কিন্তু এর বাইরে আর কিছু নেই, আমরা লক্ষ্য করিনি। এবার যদি কারোর মনে হয় যে না এই ছোট্ট জায়গাটাও আমার দরকার, সে অ্যাড করে নেবে। 99% তোমাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এবার বলো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নিয়ে কারোর কি কোনো বক্তব্য আছে? কেউ কিছু বলতে চায় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নিয়ে? মানে কারোর কোথাও এখনো বুঝতে অসুবিধে বা কেউ কোনো জায়গা জানতে চায়, এরকম কিছু আছে? বেশ, বেশ, তাহলে আমরা নেক্সটে যাব। তো খুব কঠিন কিছু গল্প নয়, সাধারণ ছোট গল্প আমরা যা পড়ি সেরকমই একটি ছোট গল্প। আহ, এবং অবশ্যই এটাও একটি বিদেশি ভাষার গল্প। আমরা ইয়েতে পড়লাম, ধীবর বৃত্তান্ততে পড়লাম, কালিদাসের নাটক যেরকম তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী, সেরকমই ইলিয়াস গল্পটির ইলিয়াস গল্পটির তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। এই ইনফরমেশনটা প্রত্যেকের বইতেই, ক্লাস 9-এর টেক্সট বই যদি কেউ নতুন পড়াশোনা শুরু করে থাকো অবশ্যই কিনবে। যে কোনো জায়গাতেই পড়ো, ভর্তি হও না পড়ো, সহায়িকা থেকে পড়ো, যেভাবে প্রিপারেশন নাও না কেন, শুধুমাত্র একটা কথা মঞ্চের মতো জানবে, এই পৃথিবীতে টেক্সট বইয়ের থেকে ভালো কিছু নেই। টেক্সট বই তোমার লাগবেই। ঠিক আছে, টেক্সট বই ইজ ইম্পর্টেন্ট। তো এই ইনফরমেশনটা তোমরা যখন টেক্সট বইয়ে পাবে যে ইলিয়াস তর্জমা করছেন বা সরি অনুবাদ করছেন মনীন্দ্র দত্ত। ইলিয়াস গল্পটা লিও টলস্টয়। আমি আর আলাদা করে ইয়ে করছি না, জন্ম মৃত্যু এই সমস্ত কিছুতে যাচ্ছি না। শুধু জেনে রাখো রাশিয়ার লেখক একজন, এবং লিও টলস্টয়ের লেখা সিলেক্টেড স্টোরিজ বইয়ের বা গ্রন্থের
stories for young readers. নামক অধ্যায় থেকে এই ইলিয়াসটা নেওয়া হয়েছে। ইলিয়াস এটা ছিল নাম, ইলিয়াস গল্প নেওয়া, যেটার বাংলায় আমরা নাম দিচ্ছি ইলিয়াস। হ্যাঁ, বাচ্চাদেরকে প্রশ্ন করা হয়, ইলিয়াস গল্পের কি অন্য কোনো নাম হতে পারতো, বা অন্য কোনো নাম তুমি দিতে চাও? আমাদেরকে সেই সব প্রশ্ন করা হবে না, আমাদের শুধুমাত্র এটা এই ইনফরমেশনটুকু দরকার যে সিলেক্টেড স্টোরিজ গ্রন্থে স্টোরিজ ফর ইয়াং রিডার্স নামক যে একটা অধ্যায় আছে সেখান থেকে ইলিয়াস নামক এই গল্পটা নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এই গল্পটা যে সময় উনি লিখছেন 1885 এই সময় সেই জায়গার যে পরিস্থিতি সমস্ত কিছুই আর কি তার লেখার উপর বা তার গল্পের উপর যথেষ্ট বিভিন্ন লেখার উপরই আর কি প্রভাবটা ফেলছে। এই এই আমাদের নোটেও এই জিনিসগুলো হয়তো পাবে যে একদিকে দাসপ্রথা উচ্ছেদ আন্দোলন, মানে দাসপ্রথার এই যে গোটা বিশ্বজুড়ে যেটা চলছিল, হ্যাঁ, যে দাসপ্রথার উচ্ছেদ সেইটা আর কি আস্তে আস্তে শেষ হচ্ছে। আবার অন্যদিকে যে সোশ্যাল রিফর্মেশন সেইটা আস্তে আস্তে রাশিয়াতে শুরু হচ্ছে। তো সেই সময়কালে লিও টলস্টয় আসছেন বা লিও টলস্টয়ের লেখালেখি সেই সেই সময় পরিস্থিতিতে শুরু হচ্ছে। ফলে এই সমস্ত রকম টানাপোড়েন বা একটা জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি হওয়া সমস্ত কিছুই যেমন তার লেখাতে আসছে ঠিক তেমনি তার ছোটবেলাকার জীবন, তার ভাগ্যের পরিহাস, তারপরে তিনি চেয়েছিলেন অহিংসার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে। সেই ধরনের ভাবনা চিন্তাগুলো, তার স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, তার প্রেম সমস্ত কিছুই লিও টলস্টয়ের লেখাতে আমরা বিভিন্ন রকম ভাবে পাই, বিভিন্ন রকম লেখাতে আমরা পাই। ঠিক আছে? আচ্ছা, ইলিয়াস যে গল্পটা, ইলিয়াস গল্পটা শুরু হচ্ছে ইলিয়াসেরই কাহিনী দিয়ে। ইলিয়াস হচ্ছে একটি লোক, একদম লিও টলস্টয়ের মতোই ভাগ্য বিড়ম্বনা আর কি তার দেখানো হচ্ছে। শৈশবের ভাগ্য বিড়ম্বনা যেটা আমি বললাম যে লিও টলস্টয়ের জীবনে ছিল সেটাও তার কিছু কিছু গল্পে এসেছে, তার মধ্যে ইলিয়াসও আছে। ঠিক আছে? ইলিয়াস একটি ভাগ্য বিড়ম্বিত একটি ছেলে। তো উফা প্রদেশে বাস করত। কোথায় বাস করত? উফা প্রদেশ। উফা প্রদেশে বাস করত। আর তখন ইলিয়াসের যখন বিয়ে হয় তখন তার বাবা মারা যায়। তো বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের তখন আর কিছুই ছিল না। ওই ছিল হচ্ছে ৭টা ঘটকি, ২টো গরু আর ২০টা ভেড়া। ঠিক আছে? এরপর এই নিয়ে তার বিবাহিত জীবন শুরু হচ্ছে। মানে তখন সদ্য সদ্য বিয়ে হয়েছে, বাবা মারা গেছে, ইলিয়াসের সম্পত্তি বলতে এইটুকু। আ এই সমস্ত চড়িয়ে তারপরে হচ্ছে দুধ দুধ থেকে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করে সেগুলো বিক্রি করে এইভাবেই তাদের সংসারটা চলতো। ঠিক আছে? কালকেতুর গল্পে যেরকম আমরা বললাম মাংস বিক্রি করে আ সংসার চলতো। বন থেকে পশু ধরে নিয়ে এসে মাংস বিক্রি করে সংসার চলতো। ইলিয়াসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইরকম। হুম? তো আরেকটা জিনিস কি ছিল, ইলিয়াসের সঙ্গে যিনি ছিলেন, ইলিয়াসের স্ত্রী, তার নাম শামসেমাগি। ইলিয়াসের যোগ্য সহধর্মিণী। কেন যোগ্য সহধর্মিণী? কারণ ইলিয়াসের যখন কিচ্ছু ছিল না তখনও উনি ইলিয়াসের পাশে যেভাবে ছিলেন, এরপর আমরা দেখব প্রচন্ড পরিশ্রম করে প্রায় ৩৫ বছর, প্রায় না পুরোপুরি ৩৫ বছরই লেখা আছে। এইভাবে ৩৫ বছর পরিশ্রম করে। এই যে ৩৫ বছর পরিশ্রম করলো, এই ৩৫ বছর পরিশ্রম কিন্তু ইলিয়াস একা করেছে তার স্ত্রী তার সঙ্গে। ঠিক আছে? এই ৩৫ বছর মারাত্মক পরিশ্রম করে তার সঙ্গে কিন্তু তার ছেলে মেয়েরাও পরিশ্রম করত।
ইলিয়াসের যে ছেলে মেয়ে ছিল তারাও কিন্তু পরিশ্রম করতো, কিন্তু ওই পরিশ্রম করার পর ধন সম্পত্তি হয়ে গেলে মানুষ আইসি হয়ে ওঠে। কেউ সেই পরিশ্রমের দিনগুলোকে মনে রেখে পরবর্তীকালে সেই দিন যাতে আর কোনোদিন না আসে তার জন্য আরো পরিশ্রম করে। আর নইলে আহ সেই পরিশ্রমের দিনগুলো ভুলে গিয়ে ভাবে আমার কাছে তো এখন এত সম্পত্তি আছে, অতএব আমার আর কাজকর্ম করে লাভ নেই, আমার গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে টুরে বেড়ালেই হবে। দুদিকে দু রকমের লোক পাওয়া যায়, এবং এই যে দু রকমের লোক পাওয়া যায় এই দু রকমের লোকও আমরা পাবো গল্পে। ঠিক আছে? আচ্ছা, এই 35 বছর পরিশ্রম করার পর ইলিয়াসের কি কি হলো? 200 ঘোড়া হলো, 7টা ঘোড়া থেকে 200 ঘোড়া, বুঝতে পারছো? আচ্ছা, তার সঙ্গে 150 গরু হলো, গরু তার সাথে মোষ, আর 20টা ভেড়া থেকে প্রায় 1200 ভেড়া হলো, প্রায় না 1200ই ভেড়া হলো। ইলিয়াসের কাছে এই ইনফরমেশন গুলো লিখছি কেন, ইনফরমেশন গুলো দরকার তাই। একটা কি কি হলো, ইলিয়াসের কাছে তখন ভাড়াটে মজুররা কাজ করতো, ভাড়াটে মজুররা কাজ করতো। এরা কি করতো? এরা গরু মোষ দেখাশোনা করতো। আর মজুরানিরা কাজ করতো, মানে যারা মেয়ে মজুর আর কি, মজুরানিরা কাজ করতো। এরা কি করতো? এরা মেইনলি দুধ দই, কুমিশ বানায়। কুমিশ নামে একটা দারুণ জিনিসের নাম আমরা পাচ্ছি, নামটা শুনেই আমাদের বেশ ইন্টারেস্ট লাগে। কুমিশ জিনিসটা আবার কি? তো খুব বেশি অভিজ্ঞতা আমাদের কারোরই কুমিশ নিয়ে নেই, যেটুকু আমরা বই পুস্তকে পাই সেটা হচ্ছে ওই আহ, গরু কিংবা ঘোড়ার দুধ দিয়ে তৈরি করা একটি বিশেষ পানীয়, যেটা সেই দেশের মানুষের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত সেটাকে খুব মানে উচ্চ লেভেলের পানীয় করে আর কি দেখানো হয়। ঠিক আছে? গরু কিংবা ঘোড়ার দুধ থেকে বানানো বলেই ধরে নেওয়া হয়, কারণ গরু ঘোড়া এই সমস্ত জিনিসগুলো সেই দেশে অ্যাভেলেবেল, সেই কারণে। ঠিক আছে? আর কি হয়? মাখন তৈরি করে, আহ পনির তৈরি করে, এই সমস্ত জিনিসগুলো তৈরি করে। ঠিক আছে? ইলিয়াসের তখন আর কি দারুণ, এখানে একটা লাইন আছে, ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও মানে হচ্ছে, আমি বলবোলাও কথাটার মধ্যে দিয়ে বোঝা যায়, বলবোলাও মানে হচ্ছে যে সবার সবার মুখে মুখে ইলিয়াসের কথা, এত পরিশ্রম করেছে, এত কিছু করেছে, এত সম্পত্তি করেছে, আর সবাই বেশ ইলিয়াসকে খুব ইয়ে করে যে ইলিয়াস একটা বেশ একটা জিনিস, এইরকম একটা সাকসেসফুল লোক। আমাদের এখনকার ভাষায় যদি কাউকে এন্টারপ্রেনার বলা হয় আর কি, একদম জিরো থেকে শুরু করে একটা বিশাল জায়গায় পৌঁছানো। তার স্ত্রী আছে, তার ছেলে মেয়ে রয়েছে, তার ধন সম্পত্তি রয়েছে, তার ভাড়াটে মজুর রয়েছে, এই রয়েছে, গাড়ি বাড়ি সম্পত্তি বলতে যা বোঝায়। এবং সবাই বলতো যে ইলিয়াসের নাকি মরাই উচিত না, এত সুখ পেয়ে মানুষ মরবে কেন, এত সুখ পেয়ে মানুষ বেঁচে থাকবে যতদিন সে সুখ চায়, মানে সুখটা যেন বহুদিন সে ভোগ করতে পারে, এইরকম। ঠিক আছে? আচ্ছা, পাশের সকলেই তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মোর বাড়ি দরকার। হ্যাঁ, এই লাইনগুলো ইম্পর্টেন্ট লাইন, সেই কারণে বলি। আর একটা জিনিস, ক্রমে ভালো ভালো লোকের সাথে পরিচয় হতে লাগলো, দূর দূরান্ত থেকে তার সাথে লোকজন দেখা করতে আসে। মানে একজন সাকসেসফুল লোক, তার সাথে তো লোকজন দেখা করতে আসবে, তুমি এখনকার পরিস্থিতির সাথে মেলালেও দেখতে পাবে। ঠিক আছে? যে একজন খুব সাকসেসফুল লোক, খুব সাকসেস, মানে খুব কিছু করেছে লাইফে এবং বিশাল বড় একটা জায়গায় পৌঁছেছে, মানে এটা দেখে হয়তো মনে হতে পারে 7টা গরু ছিল, 10টা গরু করেছে, তার আবার সাকসেসফুল, কিন্তু সেই সময় দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, মানে যে সময় পরিস্থিতিতে লিখছেন, সেই সময় পরিস্থিতিতে এটাই একটা বিশাল বড় জিনিস। ঠিক আছে? আজকে আমরা সাকসেসফুলের যে সংজ্ঞাটা দেখছি, আজ থেকে 200 বছর পর মানুষ হয়তো বলবে যে বাবা 10 বছর পড়াশোনা করেছে, চাকরি পেয়েছে, তার আবার সাকসেসফুল হতো আমাদের মতো। মানে প্রত্যেকটা যুগে যুগে, প্রত্যেকটা সময় সময় সাকসেসের সংজ্ঞা বদলেছে এবং প্রত্যেকটা মানুষ ভেদেই সাফল্যের সংজ্ঞা ভ্যারি করে। ঠিক আছে? তো দূর দূরান্ত থেকে সবাই ইলিয়াসের সাথে দেখা করতে আসতো, এবং দেখা করতে এলেই ইলিয়াসের বাড়িতে সব সময় আর কি মজুদ থাকতো। কি কি মজুদ থাকতো? ইয়ের জন্য, কি যেন বলে, অতিথিদের জন্য, যে কুমিশ, চা, শরবত আর মাংস সব সময় রেডি থাকতো। মানে অতিথি আসবেই, অতিথি এলেই সবকিছু তাকে ধরিয়ে দেওয়া, এইরকম। আমরা যেরকম ভাবি না
মানে এখনকার দিনে দাঁড়িয়ে যদি ভাবতে চাও, আমরা যেরকম ভাবি শাহরুখ খানের বাড়িতে কি না কি হয়, শাহরুখ খানের বাড়িতেও নিশ্চয়ই গেস্ট আসে, তো শাহরুখ খানের বাড়িতেও তো আর কুমির, চা, শরবত, মাংস থাকবে না, শাহরুখ খানের বাড়িতে যা যা থাকে সেটা থাকে। তো আমরা যেরকম দূর থেকে ভাবতে পারি না যে শাহরুখ খানের বাড়িতে গেস্ট এলে না জানি কি কি না সোনা দানা হিরে মণি মুক্ত খেতে দেয় বোধহয়। হ্যাঁ, আমাদের বাড়িতে, আমাদের নর্মাল বাড়িতে যেরকম এলে এক কাপ চা করে দেওয়া হয়, মিষ্টি এনে দেওয়া হয়, যদি কেউ কিছু খায় তাকে সেটা করে দেওয়া হয়, ব্যাস এইটুকুই। হ্যাঁ, কিন্তু যখনই মানুষ আসবে তখনই তার জন্য কুমির, চা, শরবত, মাংস একদম রেডি থাকবে। এই ব্যাপারটা ওই বড় বড় লোকের বড় বড় ব্যাপার এই রকম জায়গাতেই হয়। ঠিক আছে, আর একটা জিনিস হতো অতিথিরা এলে, সেটা হচ্ছে অবশ্যই একটা ভেড়া মারা হতো, একটা বা দুটো দুটো ভেড়া মারা হতো, নয়তো যদি বেশি লোক হতো তাহলে ঘটকি মারা হতো। হুম, যদি লোকজন বেশি আসতো, মানে মাংস টাংস বেশি লাগবে না সেই কারণে, কিন্তু হতো আর কি। ইলিয়াসের বাড়িতে এই সমস্ত কিছুর ব্যবস্থা ছিল। কিন্তু মানুষের খারাপ দিন থেকে ভালো দিন আসতেও সময় লাগে, মানে সময় লাগে না আর কি, ভালো একটা সময় আসে, আবার ভালো দিন থেকে খারাপ দিন আসতেও একই। ওই যে বললাম যে আমরা গল্পে দু ধরনেরই মানুষ পাবো, যারা সাফল্য একবার পেয়ে গিয়ে সেটাকেই হাতির পাঁচ পা বলে মনে করে এবং ভাবে যে এরপর আমরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেই পারি। তো ইলিয়াসের দুটি ছেলে, দুটিই ছিল খানিকটা সেই রকম। বড় ছেলেটি ওই মারামারি হ্যান ত্যান এইসবের মধ্যে পড়ে বড় ছেলেটি একসময় প্রাণ হারায়। গুন্ডা মাস্তান টাইপের, জানিস আমার বাবাকে, এরকম আর কি। হয়তো সেরকমই হবে বলেই আমার মনে হয়, পড়াতে গিয়ে আমার এটাই মনে হয়েছে যে মারামারিতে পড়ে বড় ছেলেটা মারা যায়। ছোট ছেলেটা বাবা মার অমতে গিয়ে এমন একটি মেয়েকে বিয়ে করে আনে যে আসার পর থেকে সংসারে অশান্তি শুরু হয় এবং সেই ঝগড়ুটে বউ আর ছেলেকে ইলিয়াস বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে ইলিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে, এরপর থেকে ইলিয়াসের খারাপ অবস্থা। এই খারাপ অবস্থার না বিভিন্ন পর্যায়ে আছে। কখনো যদি প্রশ্ন দেয় যে ইলিয়াসের খারাপ অবস্থা কিভাবে হলো, তার পর্যায়ক্রমে লেখো, তাহলে কিন্তু দিতেই পারে, কারণ বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। যেমন শুরুতে যদি বলি যে নাম্বার 1, ইলিয়াস ছোট ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেও এত ধন সম্পত্তি নিয়ে সেই বা কি করবে। ইলিয়াসের বউ তো সম্পত্তি, ধন সম্পত্তি, ও ইলিয়াসের দুটো ছেলে আর একটা মেয়ে ছিল। হ্যাঁ, ইলিয়াসের ছেলে মেয়ে বলতে এটুকু। তো ইলিয়াস এত ধন সম্পত্তি নিয়ে করবেই বা কি, তো সেই কারণে ছোট ছেলেকে কিছু কিছু জিনিস দিয়ে দেয়। ঠিক আছে, সেটা কি যে ইলিয়াস ছোট ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে একটা বাড়ি দেয়, কিছু গরু ঘোড়া দেয়, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ে। নাম্বার 1। নাম্বার 2, ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে যায়। মানে ওই পশু পাখিদের যে বিভিন্ন রোগ হয় না, সেই রোগগুলোতে হয়তো একটা ভেড়া থেকে আরেকটা ভেড়া, একটা ভেড়া থেকে আরেকটা ভেড়া, এভাবে রোগ ছড়িয়ে পড়ে বহু ভেড়া মারা যায়। নাম্বার 3, তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, সেই সময় একটুও খড় পাওয়া যায়নি, ফলে না খেতে পেয়ে গরু মহিষগুলো মারা যায়। নাম্বার 4, কিরবিজ মানে এক ধরনের দস্যু প্রজাতি, তারা এসে ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে যায়। এইভাবে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ে। এই যে পরপর 4টে পয়েন্ট বললাম, এই 4টে পয়েন্টই হয়তো সকলের মাথায় থাকবে। আই রিপিট, এই 4টে পয়েন্ট প্রত্যেকের মাথায় থাকবে, কিন্তু 4টে পয়েন্ট পরপর মনে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, পরপরই মনে রাখতে হবে। দিতেই পারে এরকম প্রশ্ন যে ইলিয়াসের অবস্থা আস্তে আস্তে খারাপ হলো, এর পর্যায়ক্রমে সাজা কিভাবে খারাপ হলো। 1, প্রথমে ছোট ছেলেকে দিল। 2, দুর্ভিক্ষ এলো, 2 ভেড়ার পালে মড়ক লাগলো। 3, দুর্ভিক্ষ এলো, গরু মোষ না খেতে পেয়ে মারা গেল। 4, কিরমিজরা গরু ঘোড়া, সব থেকে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। এইভাবে ইলিয়াসের টোটাল অবস্থাটা খারাপ হলো। ঠিক আছে, এবার যদি কেউ পড়াতে যাও বা স্কুলে পড়াও, বাড়িতে পড়াও, টিউশন পড়াও, যাই পড়াও, তারা আবার বাচ্চাগুলোকে প্লিজ বলো না যেগুলো তোমাদেরকে পরপর লিখতে হবে, ওরা কিন্তু খুব দুঃখ পাবে যে একেই তো পড়ে মুখস্থ করে দিচ্ছি, এই আপনার কপাল, তার উপর আবার আপনি বলেন পরপর লিখতে হবে। তো
ওগুলো ওদের জন্য নয়, এগুলো শুধুই আমাদের জন্য প্রযোজ্য, এটাও মাথায় রাখবে। হুম, তো ক্লাসে পড়াতে গিয়ে বলো না এগুলো মুখস্থ করে পর পর লিখতে হবে 1 2 3 4 করে। আচ্ছা, তো ইলিয়াসের তখন দেখো, ইলিয়াস অলরেডি একটা সার্টেন বয়সের পর গিয়ে ইলিয়াস বিয়ে করেছে। এরপর ইলিয়াসের বাবা মারা গেছে। তারপরে ইলিয়াসের ওই যে হাড়ভাঙা পরিশ্রম, সেটার 35 বছর কেটে 35 বছর কাটার পর ইলিয়াস সুখের মুখ দেখেছে। ফলে অলরেডি ইলিয়াসের যথেষ্ট বয়স হয়ে গেছে, মানে 35 বছর বিবাহিত জীবন কেটে গেছে, ঠিক আছে? তো তারপরে সেই মানুষটা যদি এইরকম আঘাত পায়, তার মানসিক অবস্থা এতটাই ভেঙে পড়ে যে তার শারীরিক জোর এমনি হারিয়ে যায়, ঠিক আছে? শারীরিকভাবে তার আর জোর থাকে না। তো ফলে এখানে লাইনটা লেখা আছে যে যত তার অবস্থা পড়তে লাগলো ততই শরীরের জোর কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে, মানে একটা মানুষ যার বাড়িতে অতিথি এলে এত রকমের খাবার মজুদ থাকতো, ভেড়া মারা হতো, ঘোড়া মারা হতো, অতিথিদেরকে মাথায় করে রাখা হতো, সেই মানুষটা এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়ালো যে তাকে পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিতে হলো। একদম দুর্দশার চরম সীমা, ঠিক আছে? এর থেকে খারাপ আর কিচ্ছু হয় না। মানে নিজের পশমের কোট বিক্রি করে দিতে হচ্ছে, ঘোড়ার জিন অর্থাৎ ঘোড়ার ওপর যেটা পেতে নিয়ে বসছে আর কি, তাঁবু, কম্বল যা ছিল সবটা, মানে সর্বহারা বলতে যা বোঝায়, ইলিয়াস কিন্তু তাই মানে সবটা বিক্রি করে দিতে বাধ্য হলো। এবং একদম শুরুতে আমি বললাম যে ইলিয়াসের যে স্ত্রী শামসে মাগি ইলিয়াসের যোগ্য সহধর্মিণী। একদম শুরুতে ইলিয়াসের যখন কিচ্ছু ছিল না, সেই দিন মেয়েটি ছিল। ইলিয়াসের সাথে এক নাগারে পরিশ্রম সেই মেয়েটি করেছে এবং ইলিয়াসের যে 35 বছর পর সেই যে ভালো অবস্থা, তার সাক্ষী সেই মেয়েটি থেকেছে। এবং 70 বছর বয়সে ইলিয়াসের যখন এত খারাপ অবস্থা, সেই সময়ও কিন্তু শামসে মাগি ইলিয়াসের পাশ থেকে যায়নি। ফলে ইলিয়াস যখন একদম দুর্দশার চরম সীমায় পৌঁছে গেছে, তখন ইলিয়াসকে মোহাম্মদ শাহ নামে একজন ইলিয়াসকে তার বাড়িতে আশ্রয় দেন, মানে ভাড়াটে মজুর হিসেবে ইলিয়াস সেখানে কাজ করতে পারে, ঠিক আছে? এই জায়গাতে দাঁড়িয়ে আমরা কিন্তু শামসে মাগির একটিও নেতিবাচক মন্তব্য পাচ্ছি না, একটিও না। কেন করব, আমরা কোথায় ছিলাম, আজকে আমাদের এত দুর্দশা কেন? জেনারেলি আমরা নারী চরিত্রে যে ধরনের টানাপোড়েন গুলো দেখে থাকি, দেখে অভ্যস্ত এবং যেটা হওয়াটাই স্বাভাবিক বলে আমরা মনে করি, সেই কোনো কিছুই শামসে মাগির চরিত্রে আমরা পাই না, ঠিক আছে? এটা শামসে মাগির চরিত্রের একটা মারাত্মক দিক, এটা একটা মারাত্মক দিক। আচ্ছা, মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য, সে নিজে ধনীও নয় গরিবও নয়, তবে থাকতো সুখে, লক্ষ্য ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। আচ্ছা, মোহাম্মদ শাহ ইলিয়াসকে যে সাহায্য করেছিল সেটা কিন্তু শুধু করুণার জন্য নয়, ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে। এই পয়েন্টটা মাথায় রাখবে। মোহাম্মদ শাহ ইলিয়াসকে আশ্রয় দেবার একটি অন্যতম কারণ যে ইলিয়াস এককালে মারাত্মক রকম অতিথি বৎসল ছিল বলেই আজকে তার সব হারিয়ে যখন সে সর্বহারা, তারও কিছু পাওয়ার অধিকার আছে বলে মোহাম্মদ শাহ মনে করেছিলেন, তাই ইলিয়াসকে তিনি তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, তখন এসে বলেছিলেন যে ইলিয়াসকে আমার বাড়িতে এনো, বুড়িটাকেও এনো, মানে ইলিয়াসের স্ত্রীকেও এনো, যতটা আমার ক্ষমতায় কুলোয় ততটাই আর কি তোমরা আর কি আমার বাড়িতে কাজ করবে, মজুরের কাজ, যতটুকু আমার ক্ষমতায় কুলোয় ততটাই হয়তো টাকা পয়সা দিত। এই ক্ষেত্রে ইলিয়াসের কি কি কাজ ছিল? যে গ্রীষ্মে তরমুজের ক্ষেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়া খাওয়াবে, আর শামসে মাগি যিনি ছিলেন, শামসে মাগি কি করবে? যে গরুগুলোকে দোয়াবে, দুধ দোয়ানো যেটাকে বলে, গরুগুলোকে দোয়াবে, কুমিজ তৈরি করবে, কুমিজ পনির যা যা হয় এগুলো সব তৈরি করবে এবং দুজনেরই খাওয়া পড়া উনিই দেবেন, মোহাম্মদ শাহ দেবেন, ঠিক আছে? আচ্ছা, যারা এতদিন নিজেরা মনিব ছিল
মানে জাস্ট ইমাজিন, কোনোদিন একটা ইমাজিন করো যে মুকেশ আম্বানি লোকের বাড়িতে ঘর ছাড় দিচ্ছে। সম্ভব? ভাবতে পারবে এটা? মানে এটা ভাবা সম্ভব না? না, এটা যদি কোনোদিন হয় সেটা উনি কোনোদিন নিতে পারবেন। কিন্তু ইলিয়াসের চরিত্রের একটা কি অদ্ভুত দিক এখানে দেখাচ্ছেন লেখক, যে ইলিয়াস ওই অবস্থায় ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি একটি যার এইরকম আর্থিক অবস্থা, এইরকম পরিস্থিতি তার, তিনি কিন্তু নিশ্চিন্তে মোহাম্মদ শাহর বাড়িতে আসেন এবং বিন্দু মাত্র অভিযোগ না করে মোহাম্মদ শাহর বাড়িতে তিনি ভাড়াটে মজুর হিসেবে কাজ করতে শুরু করেন। এবং যেটা শুরুর থেকে বলছি, এখনো পর্যন্ত বলছি, শামসেমাগের এক্ষেত্রে একটি নেতিবাচক মন্তব্যও আমরা পাইনি, একটিও পাইনি। হ্যাঁ, হ্যাঁ, আমরা যতই ভাবি যে চরিত্রগুলো থেকে আমাদের বহু কিছু শেখার আছে, বাস্তব জীবনে সেগুলোর মোটেই বাস্তবায়ন হয় না, কারোর ক্ষেত্রেই হয় না। হ্যাঁ, মানুষজন তো এক্সপেক্ট করে এই এই মানে এই হচ্ছে আদর্শ চরিত্র, এই হচ্ছে আদর্শ, এইরকম মানুষ হওয়া উচিত, ইলিয়াসের মতো মানুষ হওয়া উচিত, শামসেমাগের মতো মানুষ হওয়া উচিত, এতখানি যারা এতটা ফ্ল্যাকচুয়েশন লাইফে মেনে নিতে পারবে। হয় না, সম্ভব না। ঠিক আছে, হয়তো কারোর ক্ষেত্রে হয়, যে কারণে ইলিয়াসের মতো গল্প লেখা হয় এবং গল্প আমাদের মতো সাধারণ মানুষের জীবন যাত্রা থেকেই নেওয়া হয়, আর সাধারণ মানুষকে দেখেই গল্প লেখা হয়। তো হয়তো হয় 1 কোটি জনে একজন হয় তার নাম ইলিয়াস, কিন্তু সাধারণ মানুষ বোধহয় এই ফ্ল্যাকচুয়েশনটা মেনে নিতে পারে। ঠিক আছে, অন্তত এই লেভেল থেকে ধপ করে একটা লেভেলে গিয়ে পড়ে যাওয়া। হ্যাঁ, তো যাই হোক, বুড়ো বুড়িকে লেখে মোহাম্মদ শাহর নিজেরও লাভ হলো। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে তারা অলস, কিন্তু মানে অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করতো, একদমই অলস নয়, বুড়ো হতে পারে কিন্তু একদমই অলস নয়, কিন্তু তাদের যে অবস্থা সেটা দেখে মোহাম্মদ শাহ নিজের দুঃখ হতো। আচ্ছা, একদিন মোহাম্মদ শাহর বাড়িতে অনেক দূর থেকে অতিথি এসেছিল। মোহাম্মদ শাহ ইলিয়াসকে বলেছিল একটি ভেড়া মেরে আনতে। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। তারপর অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, কুমিসে হাত দিল, মানে কুমিস খাবে আর কি। মেঝেয় কম্বলের উপর পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিস পান করতে করতে গল্প করছিল। অতিথিরা কোথায় বসেছিল মোহাম্মদ শাহর বাড়িতে এসে? মেঝে কম্বলের ওপরে পাতা কুশনে, মানে মেঝে কম্বলের ওপর পাতা, কম্বলের ওপর কুশন পাতা আছে, সেখানে বসে গায়ে লিয়ে দিয়ে আর কি কুমিস খাচ্ছে। ঠিক আছে, ছোট্ট ইনফরমেশন মাথায় রেখে দেবেন। তো এরপর আমরা আরেকটা জিনিস পাই, বিশেষ কিছু গল্প লাইন ধরে ধরে পড়ানোর কিছু নেই। তো মোহাম্মদ শাহ এই সময় আর কি ইলিয়াসের পরিচয় দেন এবং বলেন যে তিনি এই তল্লাটের সব থেকে বেশি ধনী লোক ছিলেন, তার আজকে এই অবস্থা। তখন অতিথিরা জিজ্ঞেস করেন যে, অতিথিরা বলেন আর কি, নিজেরা খেতে থাকেন এবং বলেন যে সত্যি ভাগ্য বোধহয় চাকার মতো ঘোরে, একজন ওপরে ওঠে তার একজন তলায় পড়ে যায়। তো বলছে যে তাহলে নিশ্চয়ই তিনি একজন বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, এইরকম বড়লোক ছিলেন, এইরকম তার অবস্থা ছিল, আজকে নিশ্চয়ই তাহলে তিনি খুব বিষণ্ণ এবং জীবনে তিনি এত কিছু দেখেছেন। তার মধ্যে একজন অতিথি বলেন যে জীবন থেকে তো ওনার অনেক শিক্ষা হয়েছে, উনি তো অনেক পেয়েছে, অনেক শিখেছেন, মার খেতে খেতে জীবন তাকে শিখিয়ে নিয়েছে। তো তার সাথে আমি একটু কথা বলতে চাই, একজন অতিথির ইয়ে হয়। তো তারপরে আর কি গৃহস্বামী অর্থাৎ মোহাম্মদ শাহ ইলিয়াসকে বাবাই বলে ডাকেন। হ্যাঁ, বাবাইটা আমাদের কাছে এখন যতই আদরের ডাক হোক না কেন, অনেক বাবারা তার মেয়েকে বাবাই বলে ডাকেন, ছেলেকে বাবাই বলে ডাকেন। হ্যাঁ, তো একজন 70 বছরের মানুষকে কেউ বাবাই বলে ডাকছেন, কথাটা আমাদের কাছে খুবই হাস্যকর শোনালেও, কারণ আমরা শুনে অভ্যস্ত নই, এটা হচ্ছে বাবার সমতুল্য বা বাবা গোত্রীয় বা গুরুজনকে এই নামে ডাকা হয়। ঠিক আছে, তো এটা তো মানে আনন্যাচারাল কিছু নেই। ওকে, তো বাবাইকে আর কি আসতে বলে এবং বলে যে ওনারাও যাতে পাশে এসে বসেন এবং তাদের সঙ্গে একটু কুমিস পান করে। হ্যাঁ, তো তখন ইলিয়াস আসে আর ইয়ে আসে, শামসেমাগি আসে এবং এসে অতিথিদেরকে মাথা নিচু করে নমস্কার করে, যে নমস্কারটা হয়তো এতদিন তাদের সামনে সবাই করতো, তারাও আর কি নমস্কার করে, কিন্তু তাদের মুখে কোনো বিষণ্ণতার ছাপ নেই। বরং ইলিয়াসের স্ত্রী তখন বলে
যে ইলিয়াসের স্ত্রীকে মানে ইলিয়াসকে যখন জিজ্ঞেস করা হয় যে এখন নিশ্চয়ই তোমাদের খুব কষ্ট হচ্ছে, তোমাদের খুব কষ্ট করে জীবন কাটছে, এককালে তোমরা এত বড় লোক ছিলে, আজকে তোমাদের এই অবস্থা, তো তোমাদের এই অবস্থার কথা মানে তোমরা যদি তোমাদের জীবন সম্পর্কে কিছু বলো। দিয়ে তখন ইলিয়াসের স্ত্রী ইলিয়াস এসে বলে যে সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন, তিনি মনেও যা মুখেও তাই, এই বিষয়ে তিনি পুরোপুরি আপনাদেরকে বলতে পারবেন। তো স্ত্রী চরিত্র সম্পর্কে বলা হয়েছে যে মেয়েদের মুখেও যা মানে মনেও যা থাকে মুখেও তাই বলে দেয়, এই কারণে ঝামেলায় পড়ে। তো যাই হোক, তো ইলিয়াস বলেন যে ইলিয়াসকে জিজ্ঞেস না করে তার স্ত্রীকে জিজ্ঞেস করতে, তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়, তখন তার স্ত্রী জানান, এই জায়গাটা আমি একটু ছোট করে বলছি যে 50 বছর আগে তাদের যে জীবন ছিল, মানে এই টোটাল 70 বছরের এই যে জীবন জীবন ধারণের মধ্যে তাদের এককালে প্রচুর টাকা পয়সা ছিল, প্রচুর ধন সম্পত্তি তারা দেখেছেন, কিন্তু তাদের জীবনে তখন প্রচুর দুশ্চিন্তা ছিল। প্রচুর দুশ্চিন্তা বলতে যে এই হয়তো গরুগুলো খেতে পেল না, এই হয়তো কটা ভেড়া মরে গেল, এই হয়তো কেউ ঘোড়া চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, যখন কিছুই নেই, আজকে যখন আমাদের কিছুই নেই, ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ, আজ আর কিছুই চাই না। এই কথাটা যখন বলেন তখন অতিথিদের মধ্যে একজন হেসে ওঠে, না এটা আবার হয় নাকি, টাকা পয়সা নেই, কিছু নেই, ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে, তাদের আবার সুখ কোথায়? তো তখন ইলিয়াসের স্ত্রী জানান যে আমি তামাশা করছি না, অর্ধ শতাব্দী ধরে 50 বছর ধরে আমরা যে সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম ততদিন সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান পেয়েছি যে আমরা আর কিছুই চাই না। তো ইলিয়াসের স্ত্রী জানান যে যখন আমরা বড়লোক ছিলাম তখন তো মনে শান্তি ছিল না, আমাদের ঈশ্বরকে ডাকার সময় ছিল না, ঈশ্বরের জন্য আমাদের একদণ্ড ফুরসত ছিল না, আমরা তো নিজেরা ধন সম্পত্তি করেছি, নিজেরা সেই ধন সম্পত্তি ভোগ করেছি, মানুষের জন্য হয়তো তেমন ভাবে কিছু করতে পারিনি। হ্যাঁ, এবং সব সময় সারাদিন হয়তো দুশ্চিন্তা হচ্ছে, এই এই যদি এখন একজন অতিথি আসে তাহলে তাকে আমি কি খেতে দেবো। হ্যাঁ, আবার যদি তাকে একটু মানে হয়তো কিছু একটু কম হলো, কম বেশি হলো, আজকে হয়তো খাবারে নুন কম হয়েছে, পরশুদিন খাবারে নুন বেশি হয়েছিল, সেটা নিয়ে হয়তো তিনি কিছু মনে করলেন। এখন যদি অতিথি কিছু মনে করে তাহলে কি হবে? হয়তো কোনো নেকড়ে ভাগ এসে আমার গরুর বাচ্চাটাকে ধরে নিয়ে চলে গেল, আমার ছাগলটা নিয়ে চলে, তখন কি হবে? এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তার মধ্যে তো আমরা মানে নিজেদের জন্যই কখনো সময় পাইনি, আমরা দুজনে কখনো বসে একা গল্পই করিনি। দুজনের জন্য সময় ছিল না, এবং আমাদের দুজনের মধ্যে প্রচুর মতবিরোধ ছিল। কেন মতবিরোধ থাকবে না? কারণ দুজনের কথা বলার সময় নেই, দুজনেই সারাদিন ধরে কাজ করছে, আর কি দুজনেই আর কি চেষ্টা করছে কিভাবে আরেকটু ভালো করা যায়, আরেকটু ভালো করা যায়। হ্যাঁ, দুজনে হয়তো দুজনেই কম্পিটিটর নয়, দুজনেই একই দিকেই যাচ্ছে, কিন্তু মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে। এই এক দুশ্চিন্তা শেষ হয় আর এক দুশ্চিন্তা, এক দুশ্চিন্তা শেষ হয় আর এক দুশ্চিন্তা। এইভাবেই তাদের মনে হয়েছে যে একটার পর একটা পাপ হয়তো তারা করে গেছে, জীবনের সুখ কি তারা হয়তো কোনোদিন বোঝেনি। এখানে একটা কথা বলা হয়েছে যে পবিত্র গ্রন্থ এটাই লেখা আছে, পবিত্র গ্রন্থ বলতে এখানে কোরআনের কথা বলা হয়েছে, যে খুবই জ্ঞানের কথা, এবং ইলিয়াস যা বললো সবই সত্য। পবিত্র গ্রন্থে লেখা আছে যে ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন, সে কথা বললাম আপনাদের ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য, যে জীবনে আহ কি বলবো, সম্পদ বা ফুর্তি করা বা আয়েশ করা এটাই সব নয়, ঠিক আছে? সব শেষে আমাদের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, নিজেদের মানুষের প্রতি নিজেদের মানে কি বলবো, সেই কৃতজ্ঞতা বোধ, সেই আনুগত্য, সেই সবটা থাকা উচিত, নিজের পরিবারের জন্য সময় থাকা উচিত, এবং মানে সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স করা উচিত। মেইন কথা হচ্ছে এইটা, আমাদের যত থাকবে তত আমরা চাইবো, যত চাইবো তত আমাদের দুশ্চিন্তা বাড়বে। তো এই করে আমরা হয়তো নিজেদের কাছ থেকে নিজেরাই নিজেদেরকেই নিজেরা একসময় চিনতে পারছি না, নিজেদের কাছ থেকে নিজেরা হারিয়ে যাচ্ছি, সেটা হয়তো আমরা বুঝতে পারছি না, সেটা আমাদের করার কিছু মানে সেখান থেকে আমাদের আর বেরিয়ে আসার কোনো উপায় নেই। তো এই কথা বলে ইলিয়াস গল্পটা শেষ হয়। শুনে অতিথিরা ভাবতে বসলো। এখানটাতেই শেষ। সম্পাদিত তর্জমা মনীন্দ্র দত্ত। অতিথিরা ভাবতে বসলো যে সত্যিই তো, সত্যিই তো, সত্যিই তো।
জীবন সম্পর্কে জানতে চেয়েছিলেন না ইলিয়াসের কাছে। তো ইলিয়াস তাদেরকে জীবন সম্পর্কে বোঝালো যে জীবন মানে শুধুই আনন্দ, ফুর্তি, টাকা পয়সা, এই নয়। জীবন এর পরেও একটা জীবন আছে, সাথেও একটা জীবন আছে, যে জীবনটাতে আমাদের নিজের মানুষ প্রয়োজন, যে জীবনটাতে আমাদের শান্তি প্রয়োজন, যে জীবনটাতে আমাদের একটুখানি জিরোনো প্রয়োজন, যে জীবনটাতে আমাদের একটু থামা প্রয়োজন। ঠিক আছে? কোথাও গিয়ে আমাদের থামতে হয়, কোথাও গিয়ে আমাদের আত্মসমর্পণ করতে হয়। এই যে ছোট্ট ছোট্ট ধারণাগুলো সেটা আমরা ইলিয়াস গল্প থেকে পাচ্ছি। এবং এটা যে একটা বিশাল শিক্ষা, বিশেষ করে ইলিয়াস তার স্ত্রীর চরিত্র আমাদের কাছে একটি বিশাল আদর্শের উদাহরণ। অবশ্যই এটা একটা বিশাল আদর্শের উদাহরণ। খুব বেশি দেখা না গেলেও ওই যে বললাম ১ কোটি জনের মধ্যে একজন হয়তো ইলিয়াস হয়, আর তার সঙ্গে যোগ্য সহধর্মিণী শামসুর মাগি না থাকলে হয়তো আমরা ইলিয়াসকে এই জায়গায় পেতাম না। ঠিক আছে? সম্ভবই ছিল না। মানে হয়তো পেতাম না নয়, মানে নেক্সট টু ইম্পসিবল। শামসুর মাগি যদি ইলিয়াসের সাথে সেই সময় না ঘাটাঘাটি করতেন, যদি সেই সময় তিনি না থাকতেন, তিনি সাহায্য না করতেন, তিনি পাশে না থাকতেন, ইলিয়াসের পক্ষে ইলিয়াস হয়ে ওঠা সম্ভব ছিল না। হ্যাঁ, তো সব মিলিয়ে এই গল্পে ইলিয়াস মূল চরিত্র, সেই হিসেবে গল্পের নামকরণ করা হয়েছে। তো এখানেই এভাবেই ইলিয়াস গল্প শেষ হচ্ছে। টলস্টয়ের সম্পর্কে বা এই সম্পর্কে যা কিছু লেখা সেই সবটাই আমি আগেরবারও বললাম যে সবটাই নোটেই পেয়ে যাবে। হুম, এই যে লিও টলস্টয়, উৎস, যেটা আমি পড়ালাম। ৭টি অধ্যায় আছে। ইলিয়াস গল্পটি ৪র্থ অধ্যায়ে, যে স্টোরিজ স্টোরিজ রিটেন টু পিকচার্স, এটা আচ্ছা। স্টোরিজ ফর ইয়াং রিডার্স থেকে নেওয়া হয়েছে। অন্য একটি মতে টলস্টয়ের 23 টেলস গল্পগ্রন্থের উৎস। 23 টেলস গ্রন্থটি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত। ৭টি অধ্যায় আছে। ইলিয়াস গল্পটি স্টোরিজ রিটেন টু পিকচার্স এর অন্তর্গত। এটা হচ্ছে উম ২ ধরনের মতবাদ পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই স্টোরিজ ফর ইয়াং রিডার সেটাই আরকি পাওয়া যায়। তো যদি কোনো আম মানে কি বলবো, এরকম প্রশ্ন থাকে যে উত্তরটা নিয়ে হয়তো সকলের মধ্যে কনফিউশন আছে, সে ধরনের প্রশ্ন কিন্তু খুব একটা করা হয় না। এটাও জেনে রাখো, যদি বা করা হয় তাহলেও দিয়ে দেওয়া হয়। বেশ কিছু শব্দার্থ টিকা এখানে দেওয়া হয়েছে। গল্প থেকে গুরুত্বপূর্ণ তথ্য: ইলিয়াস বাস করত উফা প্রদেশে। ইলিয়াসের বাবা মারা যান বিয়ের ১ বছর পর। মারা যাওয়ার সময় ছিল ৭টি ঘটকি। যা আমি এতক্ষণ ধরে লিখে পড়ালাম, সেই সমস্ত কিছু এখানে রয়েছে। এমন একটাও কিচ্ছু নেই যেটা এখানে দেওয়া নেই। তার থেকেও বেশি হয়তো আ এক্সট্রা কিছু ইনফরমেশন হয়তো এখানে পাবে, যেটা হয়তো আমি আলাদা করে বলিনি। কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? এইটা যেমন আমি বলিনি, মোহাম্মদ শাহর বাড়িতে আগত এক অতিথি শামসুর মালিককে ঠাকমা বলেছে। ইলিয়াসের চরিত্রের মধ্যে দিয়ে গভীর জীবনসত্ত্বের প্রকাশ করেছে। এই যে লাস্ট যে পয়েন্টটা, প্রথম অবস্থা থেকে ইলিয়াসের সম্পত্তি যা বাড়ে, ঘোড়া ১৯৩ টি, মানে প্রথমে ছিল ৭ টি, তারপরে হয়েছে ২০০ টি। মাঝখানের পার্থক্যটা ১৯৩ টি। গরু ১৪৮ টি, মানে প্রথমে ছিল ২ টো গরু, তারপরে হচ্ছে ১৫০ টা গরু, ১৫০ টা গরু মোষ আরকি। তো মাঝখানের পার্থক্যটা ১৪৮ টি। আর ভেড়া হচ্ছে ১১৮০ টি, মানে প্রথমে ছিল ২০ টা ভেড়া, এখন হচ্ছে ১২০০ টা ভেড়া। তো মানে এইটুকু হিসেবও যাতে তোমাদের না করতে হয়, সেইটুকুও কিন্তু তোমাদের নোটের মধ্যে দেওয়া থাকলো। ঠিক আছে? তো মাঝখানে একটু অসুবিধা হলো, আমি বুঝতে পারলাম। কিন্তু আমাদের কাছে মানে নেচারের কাছে আমাদের হাত পা বাঁধা, তো আমাদের সত্যিই কিছু করার নেই আরকি। জেনারেলি আমাদের সিস্টেম খুবই স্ট্রং, ক্ল্যাশ করে না, কখনোই করে না। কিন্তু কলিঙ্গদের যতই উন্নত হোক, ঝড় বৃষ্টি হলে যেমন লোকেরা পালাচ্ছিল, তেমনি নেচারের কাছে আমরা হাত পা বাঁধা। বঙ্গদেশে ঝড় বৃষ্টির ফলে আজকে একটুখানি সমস্যা হলো, সমস্যার মধ্যে আমরা পড়লাম। তো এই ছিল আমাদের নোট, এই ছিল আমাদের আজকের ১ম দিনের ক্লাস। আ একটু যদি কারোর অসুবিধা থাকে সেটা বলে যাবে। যদি না থাকে সেটাও বলে যাবে। আর যদি ইচ্ছে হয় তাহলে কেমন লাগলো বা আর কি তোমরা পড়তে চাও, কি থাকলে তোমাদের ভালো হয়, সেটা যদি তোমরা জানিয়ে যাও, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা সেগুলোকে ইনক্লুড করতে পারবো। আর যদি বলো যে কারোর কোনো বক্তব্য নেই, তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই। আমি ১-২ মিনিট ওয়েট করছি। যদি কারোর কিছু বক্তব্য থাকে তাহলে সে এবার রাখতে পারে।